যাই দেখেন, পরের স্লাইডে আছে হচ্ছে আমাদের সিসিএন এর সিলেবাস। এখানে দেখেন 6টা চ্যাপ্টার টোটাল আছে আমাদের, 6টা চ্যাপ্টার। নেটওয়ার্ক ফান্ডামেন্টালস একটা চ্যাপ্টার, তারপরে আইপি কানেক্টিভিটি একটা চ্যাপ্টার, আইপি সার্ভিসেস, সিকিউরিটি ফান্ডামেন্টালস, নেটওয়ার্ক অ্যাক্সেস, অটোমেশন এন্ড প্রোগ্রামেবিলিটি। এই 6টা চ্যাপ্টার, এই 6টা চ্যাপ্টারে যা যা টপিকস আছে সবকিছু আমাদের ডিটেইলস পড়তে হবে, কোনো কিছু বাদ দেওয়ার সুযোগ নাই। এখানে কোনো অল্টারনেট কোশ্চেন থাকবে না। যেহেতু অল্টারনেট কোশ্চেন থাকবে না, আমরা কোনো কিছুই বাদ দিতে পারবো না। স্টুডেন্ট লাইফে আমরা যে পরীক্ষার প্রস্তুতি গুলো নিই, তা অনেক সময় দেখা যায় যে আমাদের একটা চ্যাপ্টার, একটা বইতে 10টা চ্যাপ্টার আছে, তার মধ্যে 5টা 6টা চ্যাপ্টার পড়লেই পরীক্ষাতে ফুল অ্যান্সার করা যায়, বাকিগুলো বাদ দিলে কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে মুশকিল হচ্ছে যে আপনাকে সব পড়তে হবে, এ টু জেড, কোনো কিছু বাদ দেওয়ার সুযোগ নেই। আমরা এইগুলো একটা পিডিএফ ফাইল থেকে সিলেবাসটা একটু ডিটেলস দেখবো। এখানে একদম শর্ট করে দেওয়া আছে, জাস্ট একটা স্লাইডে আনার জন্য, কিন্তু ডিটেলস আমাদের দেখতে হবে এখান থেকে। আপনারা একটা পিডিএফ ফাইল দেখতে পাচ্ছেন? জি, দেখা যাচ্ছে। আচ্ছা, এই পিডিএফ ফাইলটা আমরা একটু ডিটেলস পড়বো। এখানে হচ্ছে সিসিএন এর পরীক্ষা কি কি আসবে, কোন কোন চ্যাপ্টার থেকে। এখানে দেখেন 120 মিনিট বলেছে পরীক্ষার সময়টা, কিন্তু এটা 120 মিনিট না, আর একটু বেশি পাওয়া যাবে। 120 মিনিট হচ্ছে আপনি ইউরোপ আমেরিকা থেকে পরীক্ষা দিলে সময়টা এরকম হবে। বাংলাদেশ থেকে পরীক্ষা দিলে 2.5 ঘন্টা পাওয়া যাবে। বাংলাদেশ সহ অনুন্নত যে কোনো দেশ থেকে এরকম আপনি 120 মিনিট সময় পাবেন। দেখেন, টোটাল 6টা চ্যাপ্টার। নেটওয়ার্ক ফান্ডামেন্টালস, এখান থেকে পরীক্ষাতে 20% মার্কস থাকবে। তার মানে 1000 নম্বরের মধ্যে আপনি 200 নম্বর পাবেন এই চ্যাপ্টার থেকে। এখানে কি আছে আমরা ডিটেলস করবো একটু পরে। এরপরে চ্যাপ্টার টু হচ্ছে নেটওয়ার্ক অ্যাক্সেস। এখান থেকেও আপনি 20% মার্কস পাবেন পরীক্ষাতে। 200, এখান থেকে 200 200 400 গেল। চ্যাপ্টার 3 আইপি কানেক্টিভিটি। আইপি কানেক্টিভিটি থেকে আপনি পাবেন 25%, মানে এখান থেকে 250, এই জায়গা থেকেই সবচেয়ে বেশি মার্কস থাকবে পরীক্ষাতে। তারপর আইপি সার্ভিসেস চ্যাপ্টার 4, এখান থেকে 100 থাকবে, 10% এখান থেকে। আর সিকিউরিটি ফান্ডামেন্টালস, এখান থেকে হচ্ছে 15%, 150 থাকবে সিকিউরিটি ফান্ডামেন্টালস থেকে। অটোমেশন এন্ড প্রোগ্রামেবিলিটি, এখান থেকে থাকবে 10%। এটা লাস্ট চ্যাপ্টার, চ্যাপ্টার 6, এখান থেকে 10%। তো এখান থেকে 10% যে থাকবে, 100 মার্কস থাকবে। এই 100 মার্কস কোন জায়গা থেকে থাকবে এটা আমরা জানি না, কাজে এখানে যা আছে সব করতে হবে। এখান থেকে 150, এই 5.1 থেকে 5.10 কোন জায়গা থেকে 150 থাকবে এটা কেউ জানে না, কাজে এই চ্যাপ্টারে যা আছে সবকিছু করতে হবে। আমরা একটু ডিটেলস দেখি, দেখেন কি কি পড়তে হবে আমাদের। অনেক কিছু পড়াশোনা আছে। টোটাল আমাদের দেখা যাবে যে 2.5 মাস 3 মাস লেগে যাবে আমাদের কোর্সটা কমপ্লিট করতে। নেটওয়ার্ক ফান্ডামেন্টালস চ্যাপ্টারে একদম শুরুতে আছে, এটা নেটওয়ার্ক ফান্ডামেন্টালস, একেবারে বেসিক কিছু জিনিস। যারা সিএসসি তে পড়েছেন, যারা আইএসপি তে জব করেন, তারা এগুলো অনেক কিছু জানেন, অনেক কিছু নিয়ে অলরেডি কাজ করেন। আমাদের জানলেও পড়তে হবে, না জানলেও পড়তে হবে, সিলেবাসে যা আছে একটু জাস্ট সবই পড়তে হবে। চ্যাপ্টার 1, এখানে বলেছে আমাদের এক্সপ্লেন দ্য রোল অ্যান্ড ফাংশন অফ নেটওয়ার্ক কম্পোনেন্টস। বিভিন্ন নেটওয়ার্ক কম্পোনেন্ট, নেটওয়ার্ক ইকুইপমেন্ট নিয়ে আমাদের এখানে পড়তে হবে। এখানে আছে রাউটার কি, এটা আমাদের জানতে হবে, কোথায় রাউটার ব্যবহার করব, কেন রাউটার ব্যবহার করব। তারপরে লেয়ার 2 লেয়ার 3 সুইচ কি কাজে লাগবে। নেক্সট জেনারেশন ফায়ারওয়াল, এনজিএফডব্লিউ বলেন, এনজিএফডব্লিউ। ভাইয়ের কথা শোনা যাচ্ছে না। নেক্সট জেনারেশন ফায়ারওয়াল, এটা হচ্ছে এনজিএফডব্লিউ বলে সংক্ষেপে। আর এটা হচ্ছে ইন্ট্রুশন প্রিভেনশন সিস্টেম, এটা একটা ফায়ারওয়াল, ঠিক আছে। এটা আইপিএস, মানে যে পাওয়ার ব্যাকআপের জন্য আমরা যে আইপিএস ব্যবহার করি ওই আইপিএস না, এটা হচ্ছে ইন্ট্রুশন প্রিভেনশন সিস্টেম। আপনার নেটওয়ার্কে আনওয়ান্টেড অ্যাক্সেস আপনি কিভাবে প্রিভেন্ট করবেন সেগুলো এখানে আছে। এরপরে ওয়াইফাই নেটওয়ার্কের জন্য ওয়াইফাই অ্যাক্সেস পয়েন্ট। তারপরে নেটওয়ার্ক কন্ট্রোলার, এই জিনিসগুলো নতুন, এগুলো আগে ছিল না। এখন আমরা নেটওয়ার্কে কন্ট্রোলার ব্যবহার করি, মানে কি একটা ডিভাইস থেকে আমরা অন্য অনেকগুলো ডিভাইসকে কন্ট্রোল করি। এই ধরনের কিছু টেকনোলজি কয়েক বছর ধরে মার্কেটে চলে আসছে। একটা সময় ছিল আমাদের এরকম একটা রাউটার, তার সাথে আরো একটা রাউটার, এরকম 10-12টা রাউটার আছে, বা 64 জেলায় রাউটার আছে। প্রত্যেকটা রাউটার নিজেই নিজেকে কন্ট্রোল করে। কিন্তু এখন টেকনোলজি চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা একটা রাউটার থেকে বাকি সব রাউটারকে কন্ট্রোল করতে পারবো, বা কোনো একটা সফটওয়্যারের মাধ্যমে রাউটার গুলোকে আমরা কন্ট্রোল করতে পারবো। এরকম ভাবে কন্ট্রোলার আমরা ইউজ করতে পারি। সেক্ষেত্রে সিসকোর একটা কন্ট্রোলার আছে, ডিএনএ সেন্টার। ওয়াইফাই নেটওয়ার্ক কন্ট্রোলিং এর জন্য আমরা ওয়্যারলেস ল্যান কন্ট্রোলার ইউজ করি, সংক্ষেপে এটাকে বলে ডাব্লিউএলসি, ওয়্যারলেস ল্যান কন্ট্রোলার। এটা দিয়ে আমরা ওয়াইফাই নেটওয়ার্ক কন্ট্রোল করতে পারি। এগুলো কি করে কন্ট্রোল করতে হয়, কন্ট্রোল করলে সুবিধা কি, না করলে কি কি অসুবিধা এখন আমরা ফেস করি, এগুলো আমরা ডিটেলস যখন পড়বো জানবো।
এরপরে আছে এন্ড পয়েন্ট ডিভাইস। এন্ড পয়েন্ট হচ্ছে যেখানে গিয়ে নেটওয়ার্ক শেষ, নেটওয়ার্ক যেখানে গিয়ে শেষ, যে ডিভাইস গুলোতে যাওয়ার পরে নেটওয়ার্কের আর কোনো এক্সটেনশন নাই, এগুলোকে আমরা বলি এন্ড পয়েন্ট ডিভাইস। যেমন আমরা একটা নেটওয়ার্কের কথা যদি চিন্তা করি, এটা হচ্ছে ইন্টারনেট কানেক্টিভিটি। এখান থেকে একটা আইএসপি তে কানেকশন আসে, আইএসপি থেকে একটা কানেকশন আমরা আমাদের রাউটারে নিই, আমাদের রাউটার থেকে আমরা কানেকশন নিয়ে যাই একটা সুইচে, দেন এই সুইচের সাথে আমরা কম্পিউটার গুলোকে কানেক্ট করে দিই। এরকম একটা দুইটা সুইচ নিয়ে কম্পিউটার কানেক্ট করি, এই সুইচের সাথে আমরা প্রিন্টার কানেক্ট করি, এই সুইচের সাথে আমরা আইপি ক্যামেরা কানেক্ট করি, এই সুইচের সাথে আমরা টেলিফোন কানেক্ট করি, আইপি ফোন, এখন আমরা আইপি ফোন কানেক্ট করি হচ্ছে ইন্টারনেটের সাথে, নেটওয়ার্কের সাথে কানেক্ট করে দিই। এই যে ডিভাইস গুলো সুইচের পরে যেখানে গিয়ে টেলিফোন, ক্যামেরা, তারপরে হচ্ছে প্রিন্টার, কম্পিউটার, এগুলোর পরে এগুলো থেকে আর অন্য একটা ডিভাইস আমরা কানেক্ট করি না, এই জন্য এগুলো হচ্ছে এন্ড পয়েন্ট ডিভাইস। বাট রাউটারে কি হচ্ছে, একটা কানেকশন আসছে এখান থেকে আরেকটা রাউটারে চলে গেছে, এই রাউটার থেকে একটা সুইচে চলে গেছে, সুইচ থেকে আবার অনেকগুলো ডিভাইসে চলে গেছে, কাজে এগুলো এন্ড পয়েন্ট ডিভাইস না। এন্ড পয়েন্ট ডিভাইস হচ্ছে সেগুলো যেখানে গিয়ে নেটওয়ার্ক শেষ, যেখানে নেটওয়ার্ক শেষ সেগুলোকে বলা হবে এন্ড পয়েন্ট ডিভাইস। এরপরে আছে হচ্ছে সার্ভার। সার্ভার নিশ্চয়ই কম বেশি সবাই জানেন, সার্ভার হচ্ছে একটা কম্পিউটার যেটা মানে ফিজিক্যালি অনেক শক্তিশালী। আমরা যে ডেস্কটপ কম্পিউটার গুলো ব্যবহার করি, এই ডেস্কটপ কম্পিউটার গুলোরই একটা আপডেটেড ভার্সন, ফিজিক্যালি অনেক বেশি স্ট্রং। এগুলো হার্ডওয়্যার একটা ডেস্কটপ কম্পিউটারের চাইতে অনেক বেশি স্ট্রং। যেমন একটা ডেস্কটপ কম্পিউটার আমরা একটা প্রসেসর ব্যবহার করি, সার্ভারে আমরা দুইটা প্রসেসর ব্যবহার করি। একটা ডেস্কটপ কম্পিউটারে আমরা 8 জিবি 16 জিবি 8 জিবি ব্যবহার করি, এর থেকে বেশি খুব কমই ব্যবহার করি আমরা, কারণ 8 জিবি 16 জিবি আমরা র্যাম ব্যবহার করি। কিন্তু একটা সার্ভারে দেখা যায় যে আপনার 256 জিবি 512 জিবি বা আরো বেশি র্যাম ব্যবহার করি। 256 জিবি 512 জিবি র্যাম একটা সার্ভারের জন্য খুবই কম। এই ডিভাইস গুলোতে র্যাম বেশি থাকে, হার্ড ডিস্ক বেশি থাকে। একটা কম্পিউটারে যেমন আমরা সাধারণত একটা হার্ড ডিস্ক ব্যবহার করি, কিন্তু যখন একটা সার্ভার আসে তখন সার্ভারে আমরা দেখা যায় 5টা 7টা বা আরো বেশি হার্ড ডিস্ক ব্যবহার করি। আমাদের স্টোরেজের জন্য একটা সার্ভারে আমরা অনেকগুলো হার্ড ডিস্ক ব্যবহার করি। মোট কথা এগুলো হচ্ছে ফিজিক্যালি অনেক বেশি শক্তিশালী, কারণ এই একটা সার্ভার থেকে আমরা অনেকগুলো সার্ভিস ম্যানেজ করতে পারি, অনেক ইউজারদেরকে কন্ট্রোল করতে পারি। কিন্তু একটা ডেস্কটপ কম্পিউটারটা একজন ইউজারের জন্য, একটা সার্ভার 500 1000 ইউজারের জন্য, এই কারণে এটার হার্ডওয়্যার পারফরমেন্সটা অনেক বেটার থাকতে হয়। আচ্ছা, এরপরে আছে হচ্ছে ডেসক্রাইব ক্যারেক্টারিস্টিক্স অফ নেটওয়ার্ক টপোলজি। নেটওয়ার্ক টপোলজি নিয়ে আমাদের পড়তে হবে। যেমন আমরা স্টুডেন্ট লাইফে পড়তাম বাস টপোলজি, রিং টপোলজি, স্টার টপোলজি, এরকম টপোলজি পড়তাম। কিন্তু এখন টেকনোলজি অনেক আপডেটেড হয়ে গেছে, এই বাস টপোলজি, রিং টপোলজি, স্টার টপোলজি পড়ার দিন এখন আর নাই। এখন আমাদের পড়তে হবে 2 টায়ার নেটওয়ার্ক টপোলজি কাকে বলবে, 3 টায়ার নেটওয়ার্ক টপোলজি কাকে বলে, অলরেডি 4 টায়ার নেটওয়ার্ক টপোলজি মার্কেটে চলে আসছে। ঠিক আছে, তো এইগুলো আমরা কাকে বলবো, স্পাইন এন্ড লিফ নেটওয়ার্ক কাকে বলবো, ওয়ান কানেক্টিভিটি কখন হয়, একটা ছোট অফিসে আমরা একটা নেটওয়ার্ক যখন করি তখন আমরা কি কি ডিভাইস ইউজ করি, সেগুলোর মধ্যে কানেক্টিভিটি কিভাবে হয়। স্মল অফিস, হোম অফিস বলে, সোহো বলে, SOHO। ছোট অফিসে বা বাসায় আমরা কি ধরনের নেটওয়ার্ক করি, যেমন আমরা বাসায় এখন যে নেটওয়ার্ক করি, একটা ওয়াইফাই রাউটার ব্যবহার করি, এই ওয়াইফাই রাউটারটা আইএসপির সাথে কানেক্টেড থাকে। আর হচ্ছে এই ওয়াইফাই রাউটারের সাথে আমাদের মোবাইল ফোন, 2 4টা মোবাইল ফোন, ল্যাপটপ, আমাদের টিভি, এরকম কিছু ডিভাইসকে আমরা কানেক্ট করে রাখি। তারপর আমরা বাসায় ক্যামেরাও ব্যবহার করি, আইপি ক্যামেরা ব্যবহার করি যাতে আমরা বাইরে থেকে মনিটর করতে, সেগুলো আমরা বাসায় ম্যানেজ করি। অনেকে প্রিন্টার ব্যবহার করি। এই যে ডিভাইস গুলো বাসায় আমরা কিছু ছোট ছোট নেটওয়ার্ক ডিভাইস ব্যবহার করি, সেক্ষেত্রে বাসায় যে নেটওয়ার্কটা আছে সেটা কিরকম হয়, ছোট অফিসের নেটওয়ার্ক কেমন হয়। অন প্রিমিসেস এন্ড ক্লাউড, এটা হচ্ছে নেটওয়ার্ক ডিভাইস গুলো আমরা মার্কেট থেকে কিনে আমাদের অফিসে নিয়ে এসে ইউজ করতে পারি, তখন আমরা এটাকে বলি অন প্রেমিসেস ডিভাইস। আবার অনেক সময় দেখা যায় কিছু কিছু ডিভাইসের ক্ষেত্রে এমন হয় যে হার্ডওয়্যারটা বাজার থেকে না কিনলেও আমরা এর সার্ভিসটা অনলাইন থেকে ব্যবহার করতে পারি, তখন এটাকে আমরা বলি ক্লাউড থেকে আমরা সার্ভিসটা ইউজ করতেছি। এরকম অনেক সার্ভিস এখন আছে যেগুলো হার্ডওয়্যার বাজার থেকে না কিনেও আপনি সার্ভিসটা ক্লাউড থেকে ব্যবহার করতে পারেন। এগুলো কোনটা কোনটা সার্ভিস ব্যবহার করা যায়, সেগুলো ক্ষেত্রে কি কি রেস্ট্রিকশন আছে, এগুলো আমাদের জানতে হবে, আমরা স্টেপ বাই স্টেপ এই জিনিসগুলো জানবো। চ্যাপ্টার 1.2 গেল। এরপরে আছে হচ্ছে বিভিন্ন ধরনের নেটওয়ার্ক কেবল নিয়ে পড়াশোনা। যেমন অপটিক্যাল ফাইবার আছে, তারপরে কপার ওয়্যারের ক্ষেত্রে আছে আপনার কোএক্সিয়াল কেবল আছে, তারপরে ইউটিপি কেবল আছে। অপটিক্যাল ফাইবারের ক্ষেত্রে সিঙ্গেল মোড অপটিক্যাল ফাইবার, মাল্টি মোড অপটিক্যাল ফাইবার আছে। কপার ওয়্যারের ক্ষেত্রে কোএক্সিয়াল কেবল, ইউটিপি কেবল আছে। আবার ইউটিপি কেবলের ক্লাসিফিকেশনের মধ্যে যখন আসবেন তখন আছে এসটিপি, ইউটিপি। এগুলোর আবার বিভিন্ন ধরনের পিন কনফিগারেশনের উপর বেস করে কেবলগুলোর নাম হয় স্ট্রেট থ্রু কেবল, ক্রসওভার কেবল, এরকম বিভিন্ন নাম হয়। এগুলো আমাদের ডিটেইলস জানতে হবে, এগুলোর মধ্যে কি পার্থক্য আছে। তারপর
কানেকশন গুলো হয় কখনো কখনো পয়েন্ট টু পয়েন্ট কানেকশন হয়, একটা ডিভাইসের সাথে আরেকটা ডিভাইস সরাসরি কানেক্টেড থাকে, মাঝে আর কোনো ডিভাইস থাকে না। কখনো কখনো শেয়ার্ড মিডিয়া হয়, একটা সুইচের সাথে অনেকগুলো কম্পিউটার আমরা কানেক্ট করি, এরকম কখনো শেয়ার্ড মিডিয়া হয়, কখনো পয়েন্ট টু পয়েন্ট কানেক্টিভিটি হয়। তারপর পিওই, এই একটা টেকনোলজি আমরা বেশ কয়েক বছর যাবত ইউজ করতেছি, পাওয়ার ওভার ইথারনেট। ছোট ছোট কিছু ডিভাইস আছে যেগুলো ডিসি ভোল্টেজে চলে, 5 ভোল্টেজ, 6 ভোল্টেজ, 9 ভোল্টেজ এরকম ভোল্টেজে চলে। এগুলোকে এক্সট্রা করে অ্যাডাপ্টার দিয়ে পাওয়ার দেওয়া দরকার নাই, নেটওয়ার্ক কেবলের মাধ্যমে পাওয়ার ট্রান্সমিট করা যায়। এরকম কিছু ডিভাইস আছে যেগুলোকে কয়েক বছর আগেও আমরা নেটওয়ার্কের সাথে কানেক্ট করতাম না, বাট এখন কানেক্ট করি। যেমন এর মধ্যে আছে আইপি ক্যামেরা। আগে সিসি ক্যামেরা ছিল, কোএক্সিয়াল কেবল দিয়ে কানেক্ট হতো, সরাসরি ডিভিআর এ কানেক্ট হতো। এখন আমরা বেশ কয়েক বছর যাবত এই সিসি ক্যামেরার পরিবর্তে ব্যবহার করি আইপি ক্যামেরা। আইপি ক্যামেরাটাকে ইউটিপি কেবল দিয়ে সুইচের সাথে কানেক্ট করতে হয়। তারপরে আমরা আইপি ফোন ব্যবহার করি, আগে বিটিসিএল এর ফোন ব্যবহার করতাম, এইটা এখন মোটামুটি ডাস্টবিনে চলে গেছে, এইটার জায়গায় চলে আসছে আইপি ফোন। যখন আমরা আইপি ফোন ব্যবহার করি, আইপি ফোনটাকে আমরা ইউটিপি কেবল দিয়ে আমাদের সুইচের সাথে, নেটওয়ার্ক সুইচের সাথে কানেক্ট করে দিই। তারপরে হচ্ছে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট মেশিন ব্যবহার করি আমরা, যেটা আমরা নেটওয়ার্কের সাথে কানেক্ট করি। এরকম বেশ কিছু ডিভাইস যেগুলো আমরা কয়েক বছর আগেও নেটওয়ার্কের সাথে কানেক্ট করতাম না, বাট এখন নেটওয়ার্কের সাথে এগুলো কানেক্ট করি। এই ডিভাইসগুলোকে পাওয়ার দেওয়ার জন্য অ্যাডাপ্টার দিয়ে একটা পাওয়ার দেওয়ার টেকনোলজি ছিল, কিন্তু এইটাই এখন আপডেটেড হয়ে পাওয়ার ওভার ইথারনেট টেকনোলজি আসছে, যেখানে সুইচের সাথে যখন আমরা একটা ক্যামেরাকে কানেক্ট করে দিব, তখন সুইচ থেকেই ইউটিপি কেবল দিয়ে এই ক্যামেরাতে পাওয়ার চলে যাবে। এটাকে আলাদা করে অ্যাডাপ্টার দিয়ে পাওয়ার দেওয়ার যে টেকনোলজি ছিল, এটা এখন আর নাই, এটা আমরা এখন আর ব্যবহার করি না। এর পরিবর্তে আমরা পিওই টেকনোলজি ব্যবহার করি। তারপরে আইডেন্টিফাই ইন্টারফেস এন্ড কেবল ইস্যু, কলিশন, এরর, মিসম্যাচ, ডুপ্লেক্স, এগুলো যখন কানেক্টিভিটি হয়, ডাটা কমিউনিকেশন হয়, তখন কলিশন হয়। কোন কোন ডিভাইসে কলিশন হয়, কলিশন কিভাবে অ্যাভয়েড করা যায়, এই জিনিসগুলো আমরা পড়ব। বিভিন্ন প্রোটোকল নিয়ে পড়াশোনা আছে আমাদের এখানে, টিসিপি এবং ইউটিপির কথা বলেছে, এগুলোর বাইরেও আরো কোনো অনেক প্রোটোকল আছে যেগুলো আমাদের জানতে হবে, ব্যবহার করতে হবে। 1.6 এবং 7 এইটাতে আছে হচ্ছে আইপি অ্যাড্রেস নিয়ে পড়াশোনা, আইপি ভার্সন 4, অ্যাড্রেস এন্ড সাবনেটিং। আইপি ভার্সন 4 এর সাবনেটিং করতে বলেছে। ডেসক্রাইব দ্য নিড ফর প্রাইভেট আইপি বিফোর অ্যাড্রেসিং, প্রাইভেট আইপি অ্যাড্রেসের দরকার কি। এখানে যা আছে, যা লিখেছে তার চেয়ে অনেক বেশি আসলে আমাদের পড়তে হবে। যেমন প্রাইভেট আইপি অ্যাড্রেস যখন আমরা পড়বো, তখন আমাদের পাবলিক আইপি অ্যাড্রেসটাও জানতে হবে, পাবলিক আইপি অ্যাড্রেস প্রাইভেট আইপি অ্যাড্রেসের সাথে ইন্টারফেস কি করে করতে হয়, এই জিনিসগুলো আমাদের জানতে হবে। এরকম অনেক জিনিস এখানে আছে যেগুলো সিলেবাসে একটু ছোট করে লেখা থাকলেও আমাদের আসলে ছোট করে পড়ার সুযোগ থাকবে না, যা আছে সিলেবাসে তার চাইতে বেশি পড়তে হবে। 1.6 এবং 1.7 এই দুই জায়গাতে আছে আইপি ভার্সন 4 নিয়ে পড়াশোনা, এরপরে আছে আইপি ভার্সন 6 নিয়ে পড়াশোনা, 1.8 এবং 9। এখানে আমরা জানবো আইপি ভার্সন 6 এর অ্যাড্রেস গুলো কি করে লিখতে হয়, এটার প্রিফিক্স কি করে লিখতে হয়। তারপরে আইপি ভার্সন 4 এ আমরা যেমন পাবলিক আইপি অ্যাড্রেস, প্রাইভেট আইপি অ্যাড্রেস দুইটা টার্ম জানি, টাইপ হচ্ছে দুই ধরনের। আইপি ভার্সন 6 এ তিন ধরনের আইপি অ্যাড্রেস আছে, লিঙ্ক লোকাল অ্যাড্রেস, ইউনিক লোকাল অ্যাড্রেস, গ্লোবাল ইউনিকাস্ট অ্যাড্রেস, তিন ধরনের অ্যাড্রেস আছে। তারপর IPv4 এ আছে হচ্ছে ইউনিকাস্ট সিগন্যাল, মাল্টিকাস্ট সিগন্যাল, ব্রডকাস্ট সিগন্যাল। এগুলোর পরিবর্তে IPv6 এ আছে ইউনিকাস্ট, মাল্টিকাস্ট এবং অ্যানিকাস্ট। ব্রডকাস্টের পরিবর্তে এখানে আসছে অ্যানিকাস্ট। আরো একটা ক্যালকুলেশন আমাদের এখানে করতে হবে, মডিফাইড EUI64 ক্যালকুলেশন। ম্যাক অ্যাড্রেস থেকে আইপি ভার্সন 6 অ্যাড্রেস ক্যালকুলেশন করার একটা ওয়ে আছে, প্রসেস আছে, এটা আমাদের শিখতে হবে। সিসিএন এর পরীক্ষাতে এখন এই প্রশ্নগুলো আসে। একটা কম্পিউটারের ল্যান্ড কার্ডের ম্যাক অ্যাড্রেস আমাদেরকে দিবে, দিয়ে বলবে এই ম্যাক অ্যাড্রেস থেকে IPv6 জেনারেট করলে কোন অ্যাড্রেসটা হবে। এই ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসে, আমরা এই ক্যালকুলেশনটা শিখবো। তারপর ভেরিফাই আইপি প্যারামিটারস ফর ক্লায়েন্ট অপারেটিং সিস্টেম। ক্লায়েন্ট উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইউজ করে, ম্যাক অপারেটিং সিস্টেম ইউজ করে, লিনাক্স অপারেটিং সিস্টেম ইউজ করে, সেগুলোতে আমরা কি করে এগুলোতে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে পারি, এগুলো আমাদের জানতে হবে। চ্যাপ্টার 1.10 এ আমরা এই জিনিসগুলো দেখবো। 1.11 এখানে আছে হচ্ছে ওয়্যারলেস নিয়ে কিছু পড়াশোনা। ওয়্যারলেস নিয়ে পড়াশোনা পরবর্তী চ্যাপ্টার গুলোতে বিভিন্ন জায়গায় আছে। এখানে আছে ডেসক্রাইব ওয়্যারলেস প্রিন্সিপালস, এখানে নন ওভারল্যাপিং ওয়াইফাই চ্যানেলস। আমরা যখন ওয়াইফাই নেটওয়ার্ক করি, ওয়াইফাই রাউটার গুলো যখন আমরা কোথাও একটা জায়গায় বসাই, তখন একটা এরিয়া জুড়ে এই রাউটারের ফ্রিকোয়েন্সিটা কাজ করে, সার্কেল করে একটা এরিয়া পর্যন্ত কাজ করে। দুইটা পাশাপাশি ওয়াইফাই রাউটার যখন থাকে, তখন দুইটা রাউটারের ফ্রিকোয়েন্সি একটা লেভেলে এসে ওভারল্যাপ হয়। আমরা যদি একটা ছবি এঁকে একটু দেখি, এখানে আমরা একটা ওয়াইফাই রাউটার রাখলাম, এটা একটা ওয়াইফাই রাউটার, এই ওয়াইফাই রাউটার সার্কেল করে এরকম এরিয়া জুড়ে ফ্রিকোয়েন্সি স্প্রেড করে।
এখানে আমরা আরো একটা ওয়াইফাই রাউটার রাখলাম, সেক্ষেত্রে এইটাও এরকম সার্কেল করে এরকম এরিয়া জুড়ে ফ্রিকোয়েন্সি স্প্রেড করবে। সেক্ষেত্রে এই যে ইন্টারসেকশন পয়েন্টটা আছে, এই জায়গাকে বলে ওভারল্যাপিং পয়েন্ট। এই ইন্টারসেকশন পয়েন্টে যারা থাকবে তাদের মোবাইল ফোন গুলো, ওয়াইফাই ডিভাইস গুলো এই রাউটারের সাথে কানেক্ট হবে নাকি এটার সাথে কানেক্ট হবে, এটা নিয়ে কনফিউজ হয়ে যায়। এই এরিয়াতে যারা থাকে তাদের নেটওয়ার্কটা একটু স্লো পারফর্ম করে। সেক্ষেত্রে এই জায়গা থেকে রিলিজ পাওয়ার কি ওয়ে আছে নন ওভারল্যাপিং ওয়াইফাই চ্যানেলে, আমরা এটা জানি। তারপর এসএসআইডি, এই যে একটা ওয়াইফাই রাউটার, এই ওয়াইফাই রাউটার এই পর্যন্ত ফ্রিকোয়েন্সি স্প্রেড করে। তো এই ফ্রিকোয়েন্সিটা তো আমরা চোখে দেখতে পাই না, তাহলে আমরা এই রাউটারের ফ্রিকোয়েন্সিটাকে কি করে ক্যাচ করব? আমরা এই ফ্রিকোয়েন্সির একটা নাম দিই, যে নামটাকে বলি এসএসআইডি। এটা হচ্ছে এই রাউটারের ফ্রিকোয়েন্সির নাম। এই রাউটারের ফ্রিকোয়েন্সির নাম আলাদা একটা এসএসআইডি। এই এসএসআইডিটা আমরা ওয়াইফাই ডিভাইস থেকে সার্চ করলেই পাই, দেন ওটা টাচ করলেই কানেক্ট হওয়া যায়। যখন আমরা টাচ করি তখন আমাদের মোবাইল ফোনটা এখানে আছে, এই মোবাইল ফোনের সাথে এই রাউটার যখন কানেক্ট হয় রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে কানেক্টেড হয়। একটা ফ্রিকোয়েন্সির মাধ্যমে কানেক্ট হয়, এই ফ্রিকোয়েন্সি বলে রেডিও ফ্রিকোয়েন্সি। এই রেডিও ফ্রিকোয়েন্সিতে যখন সে এখানে কানেক্ট হতে চায়, রাউটার প্রথমে ওকে একটা পাসওয়ার্ড জিজ্ঞেস করে, ও সেই পাসওয়ার্ডটা দেয়। পাসওয়ার্ডটা দিলে সেটা এনক্রিপ্টেড হয়ে এই ওয়াইফাই রাউটার পর্যন্ত আসে। সেখানে ওয়াইফাই রাউটার গুলো কি ধরনের এনক্রিপশন করে এগুলো আমাদের পড়তে হবে। এখানে 1.11-এ আমরা ওয়াইফাই নেটওয়ার্ক সম্পর্কে একটু পড়বো, পরবর্তীতে বিভিন্ন জায়গায় আছে সেখানে আমাদের পড়তে হবে। তারপরে এক্সপ্লেইন ভার্চুয়ালাইজেশন ফান্ডামেন্টালস। ভার্চুয়ালাইজেশন এই টার্মটাও খুব বেশি দিন ধরে মার্কেটে আসে নাই, আবার বেশ কয়েক বছর হয়ে গেছে এই টার্মটা ভার্চুয়ালাইজেশন। আমরা নেটওয়ার্ক ডিভাইস গুলোকে ভার্চুয়াল কনফিগারেশন করতে পারি। ভার্চুয়াল কনফিগারেশন করলে তখন একটা কম্পিউটারকে আমরা 3টা 5টা কম্পিউটারের মতো কাজ করাতে পারি। একইভাবে আমাদের যে নেটওয়ার্ক ডিভাইস গুলো আছে, রাউটার আছে, সুইচ আছে, একটা সুইচকে আমরা 10টা সুইচের মতো কাজ করাতে পারবো ভার্চুয়াল কনফিগারেশনের মাধ্যমে। রাউটারের একটা পোর্টকে 10টা পোর্টের মতো কাজ করানো যাবে ভার্চুয়াল কনফিগারেশনের মাধ্যমে। এইগুলো নেটওয়ার্ক ডিভাইস গুলোর ক্ষেত্রে কি কি ভার্চুয়ালাইজেশন আমরা ইউজ করি, রাউটারে কি ধরনের ভার্চুয়ালাইজেশন হয়, সুইচে কি ধরনের ভার্চুয়ালাইজেশন হয়, একটা সুইচ কি করে 5টা সুইচের মতো কাজ করবে, এইগুলো আমরা এখান থেকে জানবো। 1.13 এখানে আছে হচ্ছে সুইচিং কনসেপ্ট। এখান থেকে সুইচ নিয়ে পড়াশোনা। এই একটা সুইচ যখন আমরা ইউজ করি নেটওয়ার্কে, সুইচের সাথে আমরা কম্পিউটার বা প্রিন্টার, ক্যামেরা, ফোন এদেরকে কানেক্ট করি। আমরা সুইচের সাথে যাকে ইউটিপি কেবল দিয়ে কানেক্ট করে দিই, যে ডিভাইস গুলোকে কানেক্ট করি, এই প্রত্যেকটা ডিভাইসের ম্যাক অ্যাড্রেস আছে, আইপি অ্যাড্রেস আছে। সুইচ এদের ম্যাক অ্যাড্রেস গুলো কালেক্ট করে এটার ভেতরে একটা লিস্ট করে, যেটাকে বলা হয় ম্যাক অ্যাড্রেস টেবিল। ম্যাক অ্যাড্রেস টেবিল বলে। এই ম্যাক অ্যাড্রেস টেবিল সুইচের ভেতরে কিভাবে হতে পারে, এই সুইচ কি করে ওর ম্যাক অ্যাড্রেসটা জানতে পারে, এই সুইচ এখানে একটা প্রিন্টার কানেক্টেড আছে, এই প্রিন্টারের ম্যাক অ্যাড্রেস সুইচ কি করে জানতে পারে, এই জিনিসগুলো আমাদের করতে হবে। ম্যাক লার্নিং, কি করে সুইচ এই ম্যাকটা লার্ন করে, আমরা বলে দিতে পারি এই ডিভাইসের ম্যাক কি আছে, এই কম্পিউটারের ম্যাক কি, এটা আমরা সুইচকে বলে দিতে পারি। সুইচ নিজেও ওর সাথে কমিউনিকেট করে ওর ম্যাকটা কালেক্ট করতে পারে, ওর ম্যাক কালেক্ট করতে পারে। তো সুইচ কিভাবে ম্যাক কালেক্ট করতে পারে, ম্যাক লার্ন করতে পারে, এটা আমাদের এখানে পড়তে হবে। দেন ম্যাক অ্যাড্রেস টেবিল যে তৈরি হয়, এটার এজিং বলতে একটা টার্ম আছে, বয়স, এজিই, এখান থেকে এই টার্মটা আসছে। যে ম্যাক টেবিলের মধ্যে যে এন্ট্রি গুলো আছে এগুলোর বয়স কত হলে এটা আবার রিফ্রেশ হতে পারে। ম্যাক টেবিলের মধ্যে একটা এন্ট্রি হলো, এই এন্ট্রি আজীবন থাকবে না, একটা সার্টেন টাইম পর পর ম্যাক টেবিলটা রিফ্রেশ হয়। কোনো একটা কম্পিউটার যদি অনেকক্ষণ ধরে আইডেল থাকে, কোনো কাজ না করে, কারোর সাথে কমিউনিকেশন না করে, নেটওয়ার্ক ইউজ না করে, সুইচ তার অ্যাড্রেসটা টেবিল থেকে মুছে ফেলে। সেক্ষেত্রে কত সময় পর এটা মুছে ফেলবে, এগুলো আমরা কি করে ম্যানেজ করতে পারি, এই জিনিসগুলো করতে হবে। তারপরে ফ্রেম ফ্লাডিং, ফ্রেম সুইচিং, এগুলো আমাদের পড়তে হবে। চ্যাপ্টার 1.13 এখান থেকে আমাদের সুইচ নিয়ে কিছু পড়াশোনা আছে। চ্যাপ্টার 2 এর একটা বড় অংশ আছে হচ্ছে এই সুইচ নিয়ে পড়াশোনা। নেটওয়ার্ক অ্যাক্সেস, এই চ্যাপ্টার থেকেও পরীক্ষাতে 20% মার্কস থাকবে এই চ্যাপ্টার থেকে। এখানে প্রথমেই আছে হচ্ছে ভিল্যান, ভার্চুয়াল ল্যান কনফিগারেশন। আমরা একটু আগে চ্যাপ্টার 1-এ একটা জায়গায় জানলাম যে ভার্চুয়ালাইজেশন নিয়ে আমাদের পড়াশোনা আছে। তো এখানে আমাদের সুইচে কি করে ভার্চুয়াল কনফিগারেশন করতে হয়, একটা সুইচ কি করে আমরা অনেকগুলো সুইচের মতো কাজ করাতে পারি, এই জিনিসগুলো আমাদের জানতে হবে। নেটওয়ার্কে যখন এই ভিল্যান কনফিগারেশন করব তখন অ্যাক্সেস পোর্ট বলতে একটা টার্ম আছে, তারপরে ট্রাঙ্ক পোর্ট বলতে একটা টার্ম আছে। সুইচের ভেতরে কিছু ভিল্যান তৈরি করা থাকে, ডিফল্ট ভিল্যান বলে, তারপরে নেটিভ ভিল্যান বলে, এগুলোর আলাদা আলাদা ক্যারেক্টারিস্টিক্স আছে। সুইচ টু সুইচ যখন আমরা কানেক্ট করব তখন এখানে কি ধরনের কানেক্টিভিটি হয়, কোন পোর্টকে আমরা ট্রাঙ্ক পোর্ট করব, কোনটাকে অ্যাক্সেস পোর্ট করব, অ্যাক্সেস পোর্ট যখন করব তখন কোনটা দিয়ে আমরা ডাটা পাস করব, কোনটা দিয়ে ভয়েস পাস করব, কোনটা দিয়ে ওয়াইফাই নেটওয়ার্ক পাস করব, কোনটাতে আমাদের আইপি ক্যামেরা থাকবে, এগুলো আমরা মেনশন করতে পারি। ঠিক আছে, কোন ভিলানে
বা সুইচের কোন পোর্টে কোন ধরনের ডাটা যাবে, কোন পোর্টে কোন ডাটা যাবে না, এগুলো আমরা ম্যানেজ করতে পারি। আমরা যদি ম্যানেজ না করি তাহলে সব পোর্টেই ভয়েসের ডাটা চলে যেতে পারে, সব পোর্টেই ক্যামেরার ডাটা চলে যেতে পারে, ওয়াইফাই নেটওয়ার্কের ডাটা সব পোর্টে চলে যেতে পারে। আর আমরা যদি ম্যানেজ করি সুইচের কোন পোর্টে কোন ধরনের ডাটা যাবে, সেটা আমরা এই ভার্চুয়াল কনফিগারেশনের মাধ্যমে, ভিল্যানের মাধ্যমে আমরা এটা করতে পারবো। তারপর সুইচে যখন আমরা ভিল্যান কনফিগারেশন করি তখন ডাটা এনক্যাপসুলেশনের একটা পার্ট আছে, সেখানে আমরা 802.1q এই ধরনের একটা এনক্যাপসুলেশন করতে পারি। আরো কিছু এনক্যাপসুলেশন আছে, সব সুইচ সব ধরনের এনক্যাপসুলেশন সাপোর্ট করে না। 802.1q এটা সবাই সাপোর্ট করে। তো এইটার কনফিগারেশন আমাদের রাউটারে দিতে হয়, সুইচে দিতে হয়। এগুলো কনফিগার করতে বলেছে। দেখেন কোন কোন জায়গাতে কনফিগার করতে বলেছে, কোথাও কোথাও ডেসক্রাইব করতে বলেছে, কোথাও কোথাও আইডেন্টিফাই করতে বলেছে, এরকম এক এক জায়গায় এক এক রকম। যেগুলো কনফিগার করতে বলেছে এগুলো আমাদের সব ল্যাব প্র্যাকটিস করতে হবে। যেগুলো কনফিগার করতে বলেছে, যেমন এটা কনফিগার করতে বলেছে, এটা, এগুলো কনফিগার করতে বলেছে, এগুলো আমাদের ল্যাব প্র্যাকটিস করতে হবে। এগুলো থেকে পরীক্ষাতে ল্যাব থাকবে। চ্যাপ্টার 2.3 তে আছে হচ্ছে ডিসকভারি প্রটোকল। এটা লেয়ার 2 এর জন্য আছে, লেয়ার 3 এর জন্য আছে। ডিসকভারি প্রটোকল হচ্ছে ডিসকভার করা মানে আবিষ্কার করা। এই প্রোটোকলের মাধ্যমে আমরা একটা ডিভাইস থেকে অন্য আরেকটা ডিভাইসের কিছু ইনফরমেশন কালেক্ট করতে পারবো। পরীক্ষার সময় এরকম হবে, এরকম বলবে আমাদের এটা হচ্ছে একটা হেড অফিসের রাউটার, এর সাথে আরেকটা রাউটার কানেক্টেড আছে, এটা হচ্ছে ব্রাঞ্চ অফিসের রাউটার। তো আমাদেরকে এই রাউটারের কনসোলটা দিবে অ্যাক্সেস করতে, আমরা এখানে কমান্ড লিখে কাজ করতে পারবো। আমাদের বলবে ব্রাঞ্চ রাউটারের মডেল নাম্বার, হেড অফিস ব্রাঞ্চ রাউটারের কোন পোর্টের সাথে কানেক্টেড আছে। আবার এরকম বলবে যে হেড অফিসের সাথে এইদিকে একটা ডিভাইস কানেক্টেড আছে, ওই ডিভাইসটা কি ধরনের ডিভাইস, ওইটা কি রাউটার নাকি সুইচ, এটাও বলে দিবেন আমাদেরকে। ওইটাই প্রশ্ন করবে, এটা কি ধরনের ডিভাইস। এরকম কিছু তথ্য এখান থেকেই কালেক্ট করা যায় এই ডিসকভারি প্রোটোকলের মাধ্যমে। সিডিপি একটা কমান্ড আছে, সিডিপি, সিসকো ডিসকভারি প্রোটোকল। এটা দিয়ে আমরা রাউটার থেকে অন্য রাউটারের ইনফরমেশন কালেক্ট করতে পারি। আবার এগুলো লেয়ার 2 তে যদি হয় তাহলে হচ্ছে এলএলডিপি প্রোটোকল ইউজ হয়। লেয়ার 2 মানে হচ্ছে ওএসআই মডেলের লেয়ার 2। ওএসআই মডেলটা আমরা পড়বো, এটা আমাদের সিলেবাসে নাই, কিন্তু আমরা এটা পড়বো। ওএসআই মডেলে আমরা নিশ্চয়ই স্টুডেন্ট লাইফে পড়েছি, এখানে 7টা লেয়ার আছে। এই 7টা লেয়ারের মধ্যে যে ডিভাইস গুলো ডাটা লিঙ্ক লেয়ারে কাজ করে এগুলোকে বলে লেয়ার 2 ডিভাইস, যেগুলো নেটওয়ার্ক লেয়ারে কাজ করে এগুলোকে বলে লেয়ার 3 ডিভাইস। বিভিন্ন জায়গায় কথা প্রসঙ্গে লেয়ার 1, লেয়ার 2, লেয়ার 3 এই টার্ম গুলো আসবে। তো এই টার্ম গুলো আসছে হচ্ছে বেসড অন দ্য লেয়ার অফ দ্য ওএসআই, ওএসআই মডেলের লেয়ার থেকে আসছে। এগুলো আমাদের পড়তে হবে, কোন লেয়ারে কি কাজ হয় আমাদের জানতে হবে। তারপরে আসে হচ্ছে ইথার চ্যানেল। ইথার চ্যানেল, স্প্যানিং ট্রি প্রোটোকল, এই জিনিসগুলো হচ্ছে সুইচ নেটওয়ার্কে লুপ প্রিভেন্ট করে। সুইচ নেটওয়ার্কে মাঝে মাঝে লুপ হতে পারে, সেই লুপ প্রিভেন্ট করার জন্য আমরা এসটিপি ইউজ করবো, স্প্যানিং ট্রি প্রোটোকল, ইথার চ্যানেল এগুলো ইউজ করবো। লুপ কিভাবে হতে পারে এটা আমরা একটা ছবি এঁকে একটু দেখি। দেখেন অনেক সময় এরকম হয় যে আমাদের একটা সুইচ আছে, এই সুইচ থেকে রাউটার, রাউটার থেকে হচ্ছে আইএসপির কানেকশন আছে, এই সুইচের সাথে কিছু কম্পিউটার কানেক্টেড আছে। এই সুইচ থেকে, এটা ধরেন ফার্স্ট ফ্লোরের সুইচ, গ্রাউন্ড ফ্লোরে আরো একটা সুইচ আছে, এই সুইচের সাথে এটার একটা কানেক্টিভিটি করে রাখলাম, এখানে আমরা কিছু কম্পিউটার কানেক্ট করে দেবো, এখানে কিছু কম্পিউটার থাকলো। এই কম্পিউটার গুলো এই কেবল দিয়ে এই সুইচ হয়ে আইএসপি তে চলে যায়, ইন্টারনেট পায়। এখন একটা কেবলের উপর ডিপেন্ড করলে প্রবলেম হয়, এই কেবলটা যদি ডিসকানেক্ট হয় তাহলে এরা ইন্টারনেট থেকে ডিসকানেক্টেড হয়ে যায়। এই জন্য আমরা একটা সেকেন্ডারি কেবল টেনে রাখি, দুইটা কেবল টেনে রাখি। উদ্দেশ্য হচ্ছে এটা কাটা গেলেও যাতে আমরা এই দিক দিয়ে ইন্টারনেট ব্যবহার করতে পারি। এখন দুইটা কেবল কাটা গেলে এরা ইন্টারনেট থেকে ডিসকানেক্টেড হয়। কিন্তু এই যে দুই কেবল টানলাম, দুইটা কেবল কানেক্ট করলাম, এতে আবার একটা প্রবলেম হয় অনেক সময়। প্রবলেমটা হচ্ছে এখানে মাঝে মাঝে ডিভাইস গুলো কনফিউজড হয়ে যায়। এই ডিভাইসটা ইন্টারনেটের সাথে কানেক্ট হতে চায়, yahoo.com এ যেতে চায়, সে এদিক থেকে একটা ট্রাফিক পাঠিয়ে দিলে এটা এদিক দিয়ে এইদিকে চলে যাওয়ার কথা, yahoo.com এ চলে যাওয়ার কথা। কিন্তু আনফরচুনেটলি সুইচ এটাকে এইদিকে না পাঠিয়ে এই পোর্ট থেকে এটাকে এই দিক দিয়ে এখানে পাঠিয়ে দেয়। এই পোর্টে যখন এটা আসে এই সুইচের কাছে, এই সুইচ আবার এটাকে এখানে পাঠায়, ও আবার এটা এখানে পাঠিয়ে দেয়, তখন এটা ইয়াহুতে না গিয়ে এইখানেই ঘুরতে থাকে। এরকম প্রবলেম মাঝে মাঝে সুইচে হয়। এই প্রবলেম গুলোকে বলা হচ্ছে লুপ প্রবলেম। ট্রাফিক নেটওয়ার্কের বাইরে না গিয়ে নেটওয়ার্কের মধ্যেই ঘুরতেছে, এই সুইচ থেকে ওই সুইচে যাচ্ছে, আবার এই সুইচে আসতেছে। এই টাইপের প্রবলেমকে বলা হচ্ছে লুপ প্রবলেম। নেটওয়ার্কে এই ধরনের প্রবলেম অটোমেটিক্যালি হয়ে যায় যখন আমরা একাধিক কানেক্টিভিটি করি। যদি একাধিক কানেক্টিভিটি না করি সুইচ টু সুইচ, তাহলে কখনোই লুপ প্রবলেম হওয়ার পসিবিলিটি থাকে না। যখনই একাধিক কানেক্টিভিটি হবে তখন লুপ প্রবলেম হবে। এই লুপকে প্রিভেন্ট করবে হচ্ছে এসটিপি, স্প্যানিং ট্রি প্রোটোকল। স্প্যানিং ট্রি প্রোটোকলের কাজ হচ্ছে সুইচড নেটওয়ার্ক, আপনার অনেক বড় একটা নেটওয়ার্ক থাকতে পারে, 10, 12টা, 15, 20টা, আরো বেশি সুইচ থাকতে পারে। সেক্ষেত্রে
কোথায় কোথায় লুপ হচ্ছে এসটিপি এই লুপগুলোকে খুঁজে বের করে, খুঁজে সে এই লুপগুলোকে প্রিভেন্ট করে। প্রিভেন্ট করার টেকনোলজি হচ্ছে সে কিছু পোর্ট বন্ধ করে দেয়। এগুলো আমরা এই ড্রয়িংটা একটু মুছে ফেলি। আমাদের এই যে একটা সুইচ থেকে আরেকটা সুইচে ট্রাফিক রিটার্ন করতেছে, এই রিটার্ন যাতে না করে এর জন্য সুইচ কি করে কিছু কিছু পোর্টকে ডাউন করে দেয়। এরকম করে সুইচ, সেটা হচ্ছে এই একটা পোর্টকে ডিসেবল করে দেয়, এরকম একটা পোর্টকে লজিক্যালি ডাউন করে দেয়, ডিসেবল করে দেয়। এটা লজিক্যালি ডাউন করে থাকা মানে কি, কেবলটা কানেক্টেড থাকবে বাট ইট উইল নট ওয়ার্ক। সব ট্রাফিক এই পথে যাবে, এই দিক দিয়ে কোনো ট্রাফিক ঘুরে এখানে আসতে পারবে না, কারণ এই পোর্ট ডাউন। যখন এই কেবলটা কাটা যাবে তখন এই পোর্টটা অটোমেটিক্যালি আপ হয়ে যাবে, অটোমেটিক্যালি আপ হয়ে এই দিক দিয়ে ট্রাফিক যাওয়া শুরু করবে। এটার জন্য আমাদের কোনো কমান্ড দিতে হবে না, সুইচের ভেতরে এসটিপি বাই ডিফল্ট দেওয়া থাকে সিসকো সুইচ গুলোতে, এটা অটোমেটিক্যালি কাজ করে। আমাদের জাস্ট টেকনোলজিটা বুঝতে হবে, সুইচের ভেতরে এসটিপি কিভাবে কাজ করে, এই পোর্টটা কেন বন্ধ হয়, এই পোর্টটা কেন বন্ধ হয় না, এই টাইপের কিছু প্রশ্ন পরীক্ষাতে থাকে। সেক্ষেত্রে এসটিপির কাজ হচ্ছে একটা পোর্টকে বন্ধ করে দেয়। এখানে দেখেন সে পোর্ট গুলোকে ব্লক করে দেয়, কোন কোন পোর্টকে ফরওয়ার্ডিং স্টেটে রাখে, কোন কোন পোর্টকে ব্লক করে দেয়। এটার জন্য সে এখানে রুট পোর্ট ক্যালকুলেশন করে, রুট ব্রিজ ক্যালকুলেশন করে, ডেজিগনেটেড পোর্ট, নন ডেজিগনেটেড পোর্ট, এই ধরনের বেশ কিছু জিনিস ক্যালকুলেশন করে, করে সে নেটওয়ার্ককে জাস্ট একটা লুপ ফ্রি টপোলজি করে ফেলবে, নেটওয়ার্কে কোথাও লুপ হবে না। নেটওয়ার্কে লুপ না হয় যাতে, তার জন্য সে কি করে কিছু কিছু পোর্টকে ব্লক করে দেয়। ইথার চ্যানেল কনফিগারেশন করে আমরা এটা থেকে আবার আরেকটু আপডেটেড কনফিগারেশন পেতে পারি, আপডেটেড সার্ভিস পেতে পারি, যেখানে হচ্ছে এই পোর্টটা ডিসেবল না করেও লুপ প্রিভেন্ট করা যায়, এই পোর্টটা ইনাবল রেখে লুপ প্রিভেন্ট করা যাবে। এসটিপি যেটা করে একটা পোর্টকে বন্ধ করে দেয়, একটা পোর্টকে ডাউন করে দিয়ে লুপ প্রিভেন্ট করে, আর ইথার চ্যানেল হচ্ছে পোর্টকে আপ রেখেই লুপ প্রিভেন্ট করতে পারে। দুইটাই আমাদের কনফিগারেশন সহ দেখতে হবে। এখানে দেখেন এটা কনফিগার করতে বলেছে, এটা ডেসক্রাইব করতে বলেছে, কিন্তু এইটাই আমাদের আগে কনফিগারেশন শিখতে হবে। এই 2.5 এসটিপি কিভাবে কাজ করে এটা আমাদের আগে দেখতে হবে, তারপরে দেখতে হবে এসটিপির সাথে যদি আমরা ইথার চ্যানেল ইউজ করি তাহলে অ্যাডভান্স লেভেলের সুবিধা আমরা কি কি পাবো। যদি শুধুই এসটিপি কাজ করি নেটওয়ার্ক লুপ ফ্রি হবে, কিন্তু এসটিপির সাথে যদি আমরা ইথার চ্যানেলটাও কনফিগার করি তাহলে একটু অ্যাডভান্স লেভেলের সুবিধা পাওয়া যাবে। সেগুলো কনফিগারেশন করে আমাদের দেখতে হবে। তাহলে এখানে শুধু ডেসক্রাইব করলে আমাদের হবে না, আমাদের আসলে এটা কনফিগারেশন সহই দেখতে হবে। তারপরে আছে পোর্ট ফার্স্ট কনফিগারেশনের সুবিধা কি। পোর্ট ফার্স্ট কনফিগারেশনের সুবিধা 2.5.c তে আছে এটা। এরপরে 2.6, 7, 8, 9 এই টোটাল অংশটা আবার আছে ওয়্যারলেস নেটওয়ার্ক নিয়ে পড়াশোনা। আমরা একটু আগে দেখেছিলাম চ্যাপ্টার 1 এ 1.11 এ ওয়্যারলেস নিয়ে একটু পড়াশোনা ছিল, আবার এখানেও আছে হচ্ছে চ্যাপ্টার 2 তে, এখানে ওয়্যারলেস নিয়ে পড়াশোনা। এখানে সিসকো ওয়্যারলেস নেটওয়ার্কে এপি মোড ওয়্যারলেস আর্কিটেকচার এগুলো কম্পেয়ার করতে বলেছে। তারপরে হচ্ছে ওয়্যারলেস ল্যান কনফিগারেশন আমরা কি করে করব। তারপরে ওয়্যারলেস ডিভাইস গুলোকে অ্যাক্সেস করার জন্য টেলনেট, এসএসএইচ, এইচটিটিপিএস, তারপরে এখানে টেকআক্স প্লাস রেডিয়াস এরকম কিছু সার্ভার আছে, এগুলোর ফাংশনটা কি এগুলো আমাদের পড়তে হবে। তারপরে গ্রাফিক্স মোডে যখন আমরা ওয়াইফাই ডিভাইস গুলোকে কনফিগার করি, ওয়াইফাই ডিভাইস গুলো সবসময় গ্রাফিক্স মোডে কনফিগার করতে হয়। আমরা এখানে ওয়াইফাই ডিভাইস ছাড়া যে রাউটার গুলো ইউজ করবো, সুইচ গুলো ইউজ করবো, এগুলো সব সিএলআই মোডে কনফিগার করতে। ওয়াইফাই গুলোকে আমরা জিইউআই, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস মোডে কনফিগার করতে পারবো। সেক্ষেত্রে গ্রাফিক্স মোডে কনফিগার করে আমরা একটা ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক টার্মটার সাথে আমরা পরিচিত, ল্যান। এই ল্যান যখন আমরা কেবল দিয়ে কনফিগার করি তখন এটাকে বলছি ল্যান। যখন আমরা ল্যান কেবল ছাড়া ওয়্যারলেস দিয়ে কনফিগার করবো তখন আমরা এটাকে বলি ডাব্লিউ ল্যান, ওয়্যারলেস ল্যান। তো এই ওয়্যারলেস ল্যান আমরা কি করে ক্রিয়েট করতে পারি, আমরা বাসায় যখন একটা ওয়াইফাই রাউটার ইউজ করতেছি, এই ওয়াইফাই রাউটারের সাথে আমরা আমাদের মোবাইল ফোন, ল্যাপটপ বা বাসায় যে কয়টা ডিভাইস ওয়াইফাই সাপোর্ট করে তাদেরকে আমরা কানেক্ট করতেছি, দেন আমাদের বাসায় ডিভাইস গুলো একটা ল্যানের মধ্যে আছে, ওয়্যারলেস ল্যানের মধ্যে আছে। আমরা যখন অফিসে ইউজ করি দেখা যায় আমাদের 10টা 15টা ওয়াইফাই রাউটার থাকে, সেক্ষেত্রে এই 10টা 15টা ওয়াইফাই রাউটারের ক্লায়েন্ট গুলোকে কি করে আমরা একটা ল্যানের মধ্যে নিয়ে আসবো, এই জিনিসগুলো আমাদের করতে হবে এই ওয়্যারলেস ল্যানে। ঠিক আছে, এমন হতে পারে যে যেমন একটা কেবল নেটওয়ার্কে কি হয়, একটা সুইচ থেকে আপনি 10টা কম্পিউটারকে কানেক্ট করলেন, ওই সুইচ থেকে একটা কেবল নিয়ে আরো একটা সুইচে কানেক্ট করলেন, সেখানে আরো একটা 10টা কম্পিউটার কানেক্ট করলেন। এরকম ভাবে আপনার 4-5টা সুইচ একটা আরেকটার সাথে কানেক্টেড, প্রত্যেকটা সুইচে 10টা 15টা 20টা কম্পিউটার কানেক্টেড আছে, টোটালটা মিলেই আমরা বলি একটা ল্যান, একটা লোকাল এরিয়া নেটওয়ার্ক। ওয়াইফাই ডিভাইস গুলো এরকম হতে পারে যে আপনার একটা 10তলা ভবন আছে, টোটাল 10তলা ভবনটাই আপনি ওয়াইফাই নেটওয়ার্কের আওতায় নিয়ে আসছেন এবং টোটালটা মিলে একটা ল্যান।
তো সেক্ষেত্রে টোটালটা মিলে একটা ল্যান কি করে কনফিগার করতে হবে, সেক্ষেত্রে কি ধরনের সিকিউরিটি দেওয়া যাবে, সেক্ষেত্রে কোয়ালিটি আমরা কি করে এনশিওর করতে পারবো, অ্যাডভান্স লেভেলের WLAN কনফিগারেশনের সেটিং গুলো, এগুলো আমাদের 2.9 এ করতে হবে। 2.6 থেকে 2.9 পর্যন্ত ওয়্যারলেস নেটওয়ার্ক নিয়ে পড়াশোনা। এই চ্যাপ্টার থেকে পরীক্ষাতে 20% মার্কস থাকবে, মানে 200 মার্কস থাকবে এই চ্যাপ্টার থেকে। তারপর আইপি কানেক্টিভিটি চ্যাপ্টার 3, এই চ্যাপ্টারটা থেকে সবচেয়ে বেশি মার্কস থাকবে, কিন্তু পড়াশোনা এই চ্যাপ্টারে কম। চ্যাপ্টার 3 আইপি কানেক্টিভিটি, এখান থেকে 25% মার্কস থাকবে। এই চ্যাপ্টারটা হলো রাউটার নিয়ে পড়াশোনা, রাউটিং নিয়ে পড়াশোনা, বিভিন্ন ধরনের রাউটিং আমাদের করতে হবে এখানে। এখানে একদম প্রথমেই আছে 3.1 এ রাউটিং প্রোটোকল কোড। এটা কি জিনিস? একটা রাউটিং টেবিলের মধ্যে কিছু কন্টেন্ট থাকে। আমরা একটু আগে জেনেছি যে সুইচের সাথে যে কম্পিউটার গুলো কানেক্টেড থাকে, ওই কম্পিউটার গুলোর ম্যাক অ্যাড্রেস নিয়ে, প্রিন্টারের ম্যাক অ্যাড্রেস নিয়ে, বা সুইচের সাথে যারা যারা কানেক্টেড থাকবে তাদের ম্যাক অ্যাড্রেস কালেক্ট করে সুইচ তার মেমোরিতে একটা টেবিল তৈরি করে, দ্যাট ইজ কল্ড ম্যাক অ্যাড্রেস টেবিল। আমাদের রাউটার গুলোর সাথে যে নেটওয়ার্ক গুলো কানেক্টেড থাকে, এই নেটওয়ার্ক গুলো থেকে কিছু ইনফরমেশন কালেক্ট করে রাউটার তার মেমোরিতে একটা টেবিল তৈরি করে, যাকে বলা হয় রাউটিং টেবিল। সুইচের টেবিলকে বলা হয় ম্যাক অ্যাড্রেস টেবিল, রাউটারের টেবিলকে বলা হয় রাউটিং টেবিল। সুইচের টেবিলের কন্টেন্ট গুলো হচ্ছে ম্যাক অ্যাড্রেস এবং করসপন্ডিং পোর্ট নাম্বার, আর রাউটিং টেবিলের কন্টেন্ট গুলো হচ্ছে আইপি অ্যাড্রেস, নেটওয়ার্ক অ্যাড্রেস এবং করসপন্ডিং পোর্ট নাম্বার। সুইচ ম্যাক অ্যাড্রেস নিয়ে কাজ করে, রাউটার আইপি অ্যাড্রেস নিয়ে কাজ করে। একটা রাউটারের ভেতরে যখন রাউটিং টেবিল তৈরি হয়, সেখানে রাউটিং প্রোটোকল কোড কি জিনিস, নেটওয়ার্ক প্রিফিক্স, নেটওয়ার্ক মাস্ক, তারপরে নেক্সট হপ কি জিনিস, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স কাকে বলে, এটার সুবিধা অসুবিধা কি, ম্যাট্রিক কি জিনিস, গেটওয়ে লাস্ট রিসোর্স, এগুলো হচ্ছে রাউটিং টেবিলের বিভিন্ন ইনফরমেশন। এগুলো আমাদের পড়তে হবে, জানতে হবে, পরীক্ষাতে এই জিনিসগুলো আসবে। রাউটিং টেবিলের একটা ছবি দিবে, বলবে এখানে কোন রাউটিং প্রোটোকল ইউজ করা হয়েছে, কোন রাউটিং প্রোটোকল ইউজ করা হয়েছে, এটা আমরা এই রাউটিং প্রোটোকল কোড দেখে বুঝতে পারবো, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসটেন্স দেখে বুঝতে পারবো, ম্যাট্রিক দেখে বুঝতে পারবো। এগুলো আমাদের বুঝতে হবে। পরীক্ষাতে কোন ইনফরমেশন দেওয়া থাকবে এটা আমরা জানি না, যে কোনো ইনফরমেশন দেওয়া থাকলে আমরা যাতে অ্যান্সার করতে পারি, এটা আমাদের করতে হবে, সব করতে হবে এখানে। ডিটারমাইন হাউ এ রাউটার মেক্স ফরওয়ার্ডিং ডিসিশন বাই ডিফল্ট। একটা রাউটার আপনার আছে, এই রাউটারকে আপনি একটা আইএসপির সাথে কানেক্ট করেছেন, ISP1, আরো একটা আইএসপির সাথে কানেক্ট করেছেন, ISP2। অনেক সময় আমরা এরকম করি, একাধিক আইএসপির সাথে কানেক্ট করি। তারপর এই রাউটারের সাথে এইদিকে একটা ল্যান আছে, এইদিকে ল্যানে আপনার ইউজাররা আছে, এরা বসে এখান থেকে ইন্টারনেট ইউজ করে। এই রাউটারের সাথে এইদিকে আরো একটা ল্যান আছে, এই ল্যানের সাথে আপনার আছে কিছু সার্ভার, এখানে আছে আপনার সার্ভার, আপনার অফিসে একটা মেইল সার্ভার আছে, সেই মেইল সার্ভার, এটা একটা ওয়েব সার্ভার আছে, এটা ওয়েব সার্ভার, আপনার একটা ডিএনএস সার্ভার আছে, একটা এফটিপি সার্ভার আছে, এরকম অনেক সার্ভার আমাদের থাকে। এই সার্ভারের জন্য আরো একটা নেটওয়ার্ক আছে। এখন এই দিক থেকে একটা ট্রাফিক এই রাউটারের কাছে আসলো। এখন এই ট্রাফিকটা এই দিকে যাবে নাকি এই দিকে যাবে নাকি এই দিকে যাবে, এই সিদ্ধান্তটা রাউটার কিসের ভিত্তিতে নিবে, এই জিনিসটা এখানে বলেছে। হাউ এ রাউটার মেক্স ফরওয়ার্ডিং ডিসিশন বাই ডিফল্ট। রাউটারের কাছে যখন কোনো ট্রাফিক আসবে, এই ট্রাফিকটা কোন দিকে রাউটার পাঠাবে, এটা সে কি দেখে বুঝবে। এটা বোঝার জন্য আবার এমন হইতে পারে বাইরে থেকে একটা ইনফরমেশন এই রাউটারের কাছে আসছে, এখন এই ইনফরমেশনটা কি এইদিকে যাবে নাকি এই সার্ভার ল্যানে যাবে না ইউজার ল্যানে যাবে, কোথায় যাবে, এইটা রাউটার কিসের ভিত্তিতে বুঝতে পারবে। এই জিনিসগুলো আছে চ্যাপ্টার 3-তে। 3.2-তে এখানে আছে লংগেস্ট ম্যাচ, সে আইপি অ্যাড্রেস ম্যাচ করায়। রাউটারের কাছে যে রাউটিং টেবিল থাকে, ওই টেবিলের মধ্যে আইপি অ্যাড্রেস থাকে, সেখানে ম্যাচ করায়। অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স, রাউটিং প্রোটোকল, ম্যাট্রিক, এইগুলো দেখে রাউটার সিদ্ধান্ত নিতে পারে। এই টার্মগুলো আমরা এখন জাস্ট জানছি, এগুলো যখন আমরা কনফিগার করব, তখন আমরা বুঝতে পারবো একটা রাউটারের কাছে কোনো ট্রাফিক আসলে রাউটার কি কি জিনিস চেক করে বুঝতে পারে ট্রাফিকটা কোন দিকে যাবে। আমরা টার্মগুলো আপাতত জেনে রাখি, এগুলো পড়তে হবে, এগুলো পড়তে আমাদের মোটামুটি মাস 3-1 মতো সময় লেগে যাবে। এরপরে চ্যাপ্টার 3-তে আছে 3.3, এখানে আছে দেখেন বলেছে কনফিগার এন্ড ভেরিফাই IPv4 এন্ড IPv6 স্ট্যাটিক রাউটিং। আমরা চ্যাপ্টার 1-এ দেখে আসছি যে IPv4 এবং IPv6 নিয়ে আমাদের পড়তে হবে। এখানে এসে আমরা IPv4 এবং IPv6 এর কিছু রাউটিং কনফিগার করা শিখবো। এখানে স্পেসিফিক ভাবে আমাদেরকে বলেছে স্ট্যাটিক রাউটিং কনফিগার করতে। এই স্ট্যাটিক রাউটিং এর পাশাপাশি দেখেন আর কি কি করতে বলেছে, আমাদের ডিফল্ট রাউট করতে বলেছে, নেটওয়ার্ক রাউট, হোস্ট রাউট, ফ্লোটিং স্ট্যাটিক, এই টার্মগুলো আমাদের জানতে হবে। যখন আমরা এগুলো কনফিগার করি, তখন এই রাউটিং গুলো আমাদের কনফিগার করতে হবে IPv4 এবং 6 দিয়ে। এরপরে আমাদের বলেছে সিঙ্গেল এরিয়া ওএসপিএফ কনফিগার করতে, কনফিগার এন্ড ভেরিফাই সিঙ্গেল এরিয়া ওএসপিএফ ভার্সন 2। ওএসপিএফ এর কয়েকটা ভার্সন আছে, এর মধ্যে ভার্সন 2 কনফিগার করতে বলেছে।
ভার্সন 2 কনফিগার করে নেইবার অ্যাডজাসেন্সি কি জিনিস, পয়েন্ট টু পয়েন্ট কানেক্টিভিটি কি জিনিস, পয়েন্ট টু মাল্টি পয়েন্ট কানেক্টিভিটি কি জিনিস, এখানে ডিআরবিডি এর একটা টার্ম আছে, রাউটার আইডি একটা টার্ম আছে, আরো অনেক কিছু আছে, লুক ব্যাক ইন্টারফেস আছে, মাল্টি এরিয়া ওএসপিএফ আছে। আমাদের সিলেবাসে ওএসপিএফ থেকে যে পড়াশোনা আছে এই পড়াশোনাটা খুবই কম। এটা সিঙ্গেল এরিয়া ওএসপিএফ কনফিগার করতে বলেছে, আমরা আরো একটু বেশি পড়বো। এখানে আমাদের রাউটিং নিয়ে পড়াশোনা আছে হচ্ছে IPv6 IPv4 দিয়ে স্ট্যাটিক রাউট, ডিফল্ট রাউট, এগুলো করতে বলেছে। এগুলোর বাইরেও আমাদের আরো কিছু রাউটিং করতে হবে, যেমন একটা ইম্পর্টেন্ট রাউটিং প্রোটোকল আছে EIGRP, এটা আমাদের সিলেবাসে নাই কিন্তু আমরা এই রাউটিংটা পড়বো। আরো একটা ইম্পর্টেন্ট রাউটিং প্রোটোকল আছে BGP, বর্ডার গেটওয়ে প্রোটোকল, এটাও আমাদের সিলেবাসে নাই। আমাদের CCN এর আগের সিলেবাসে ছিল, বাট রানিং সিলেবাসে বিজিপি রাউটিংটা নাই। আগের সিলেবাসে যতটুকু ছিল আমরা ততটুকু বিজিপি রাউটিং করবো। EIGRP রাউটিং আগে ছিল, এখন নাই, আমরা EIGRP রাউটিংটাও করবো। তো আমাদের এই স্ট্যাটিক রাউটিং, তারপরে হচ্ছে ডিফল্ট রাউটিং, EIGRP, বিজিপি, OSPF, এগুলো সবকিছুই IPv4 এবং IPv6 দুই ফরম্যাটে আমাদের কনফিগার করা শিখতে হবে। যদিও IPv6 দিয়ে আমাদের শুধু স্ট্যাটিক রাউট, ডিফল্ট রাউট করতে বলেছে, কিন্তু আমরা এই রাউটিং গুলো, OSPF রাউটিং আমরা IP ভার্সন 6 দিয়ে কনফিগার করব। এবং এগুলোর আবার ভার্সন আছে, প্রত্যেকেরই ভার্সন আছে, এই ভার্সন গুলো আমরা পড়ব। যেমন EIGRP এর IPv4 দিয়ে একটা ভার্সন আছে, IPv6 দিয়ে একটা ভার্সন আছে, পড়তে হবে। OSPF এর IPv4 IPv6 দুই ফরম্যাটে, এগুলো পড়তে হবে। এখানে আমাদের IPv4 দিয়ে স্ট্যাটিক, ডিফল্ট আর OSPF এই তিনটা রাউট করতে বলেছে, কিন্তু আমাদের ফাইনালি দেখা যাবে যে অন্তত 6-7টা রাউট করতে হবে, অন্তত 6টা-7টা। বিজিপি আমরা করব, হ্যাঁ বিজিপি কনফিগারেশন সহই আমরা করব। এরপরে আছে ডেসক্রাইব দ্য পারপাস ফর ফার্স্ট হপ রিডান্ডেন্সি প্রোটোকল। রিডান্ডেন্সি প্রোটোকল একটু আগে আমি একটা টপোলজি এখানে এঁকেছিলাম। একটা রাউটারের সাথে, এটা আমাদের হেড অফিসের রাউটার, এই রাউটারে আমরা দুইটা আইএসপি থেকে ইন্টারনেট কানেকশন নিতে পারি, ISP1 এবং ISP2। এই দুইটা আইএসপি থেকে যখন ইন্টারনেট কানেকশন নিব, তখন আমরা প্রাইমারি সেকেন্ডারি কনফিগার করতে পারি। এটা প্রাইমারি আইএসপি, এটা সেকেন্ডারি, মানে কি এই ল্যানের যত ট্রাফিক আছে সব প্রাইমারি ট্রাফিক এইদিকে, সব প্রাইমারি আইএসপি দিয়ে যাবে। এই আইএসপি কাটা গেলে অটোমেটিক্যালি এই আইএসপি টা অ্যাক্টিভ হয়ে যাবে। এটা মাইক্রোটিক রাউটার, জুনিপার রাউটার, সব রাউটারে এই ধরনের কনফিগারেশন করা যায়। ফার্স্ট হপ রিডান্ডেন্সি প্রোটোকল, আপনার এখানে প্রাইমারি সেকেন্ডারি কনফিগার করতে হবে। ট্রাফিক বাই ডিফল্ট কোন একটা পথে যাবে, সেই পথটা যদি ডিসকানেক্টেড হয়, ডাউন হয়, তাহলে অটোমেটিক্যালি সে অন্য একটা পথে শিফট হয়ে যাবে, ট্রাফিক অন্যদিকে অটোমেটিক্যালি চলে যাবে। 3.5 এ আমাদের এই কনফিগারেশনটা আছে। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? যা যা জানলাম, আমরা এখনো পর্যন্ত আসলে কিছুই করি নাই, কি পড়বো শুধু এই জিনিসগুলো জানতেছি। পরবর্তী 3 মাস ধরে আমাদের এগুলোই পড়তে হবে। চ্যাপ্টার 4 আইপি সার্ভিসেস, এখানে আছে আমরা প্রথমে পড়বো হচ্ছে পাবলিক আইপি অ্যাড্রেস, প্রাইভেট আইপি অ্যাড্রেসের মধ্যে কি করে ইন্টারফেস করতে হয়, কনফিগার করতে বলেছে। ইনসাইড সোর্স নেট, এটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন। এটা আমরা একটা আইএসপি থেকে যখন ইন্টারনেট কানেকশন নিই, এই কানেকশনটা যখন আমরা আইএসপি তে দিই, আইএসপি আমাদের এই পোর্টে একটা পাবলিক আইপি অ্যাড্রেস দেয়, এই পোর্টে একটা পাবলিক আইপি অ্যাড্রেস দেয়। অনেকেই হয়তো পাবলিক আইপি অ্যাড্রেস যদি না চিনে থাকেন, আমি পরবর্তী ক্লাসগুলোতে কিন্তু ক্লিয়ার করব। আজকে আমরা জাস্ট এইটুকু জেনে রাখি, এই পোর্টে একটা পাবলিক আইপি দেয়, অন্য একটা পোর্টে আমরা আমাদের ইচ্ছা মতো একটা প্রাইভেট আইপি অ্যাড্রেস ব্যবহার করি, এই পোর্টে একটা প্রাইভেট আইপি আমরা ব্যবহার করি। তো এই প্রাইভেট আইপি যখন ব্যবহার করি, তখন এই প্রাইভেট আইপির সাথে পাবলিক আইপির একটা ইন্টারফেস করতে হয়। এখানে ল্যানের কম্পিউটার গুলো সবাই প্রাইভেট আইপিতে থাকে, এই আইপি গুলোতে এই পাবলিক আইপির সাথে একটা ইন্টারফেস করতে হয়, নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশনের মাধ্যমে আমরা এই কনফিগারেশনটা শিখবো। খুবই ইম্পর্টেন্ট একটা কনফিগারেশন এটা। আমরা বাসায় যে ওয়াইফাই রাউটার ব্যবহার করি সেখানেও এই নেট কাজ করে। তারপরে আমরা আমাদের মোবাইল ফোনকে মাঝে মাঝে হটস্পট করি, মোবাইল ডাটা কানেক্ট করে আরো দু একজনের সাথে ইন্টারনেট শেয়ার করতে পারি হটস্পট কনফিগারেশন। সেখানে আমাদের মোবাইল ফোনটা একটা রাউটারের মতো কাজ করে, মোবাইল ফোনের ভিতরে এরকম একটা নেট কনফিগারেশন করা আছে। তো রাউটার গুলোতে আমরা কিভাবে নেট কনফিগার করব, চ্যাপ্টার 4.1 এ আমরা এই জিনিসটা পড়ে নিব। চ্যাপ্টার 4.2 এখানে আছে কনফিগার এন্ড ভেরিফাই নেটওয়ার্ক টাইম প্রোটোকল, এনটিপি, নেটওয়ার্ক টাইম প্রোটোকল। এই প্রোটোকলের মাধ্যমে আমরা আমাদের নেটওয়ার্ক ডিভাইস গুলোকে টাইম সেটিং করে দেব। সব নেটওয়ার্কিং ডিভাইসে একটা কমন টাইম থাকতে হবে, যেটা আমাদের লোকাল টাইমের সাথে অটোমেটিক্যালি সিনক্রোনাইজড হবে। আমরা যখন একটা কম্পিউটারে অপারেটিং সিস্টেম ইনস্টল করি, তখন কম্পিউটারের অপারেটিং সিস্টেম একটা ডিফল্ট ডেট টাইম দেখায়। এই ডিফল্ট ডেট টাইমটাকে আমরা আস্তানা ঢাকা, GMT+6 এরকম টাইম জোনের সাথে
সিনক্রোনাইজ করে দিই। একবার সিনক্রোনাইজ করে দিলে আর এটা রেগুলার করতে হয় না, অটোমেটিক্যালি সেই টাইম জোন থেকে আপডেট পায়। রাউটার গুলোকে এরকম একটা নেটওয়ার্ক টাইম প্রোটোকল এনটিপি প্রোটোকলের সাথে সিনক্রোনাইজ করে দিতে হবে। সেক্ষেত্রে আমাদের ল্যানের মধ্যেই আমাদের অফিসের ভেতরে আমরা একটা এনটিপি সার্ভার কনফিগার করে নিতে পারি। কনফিগার করে ওই সার্ভারের সাথে রাউটারকে ট্যাগ করে দিতে হবে, যাতে রাউটার ওই সার্ভার থেকেই টাইম আপডেট পেতে পারে। আবার এমন হতে পারে যে আমাদের 64 জেলায় একটা করে রাউটার আছে, সেক্ষেত্রে এই 64 জেলার সবগুলো রাউটারকেই একটা কমন টাইমে থাকতে হবে, যেটা আমাদের লোকাল টাইমের সাথে আপডেটেড হবে অটোমেটিক্যালি। তাহলে এই সবগুলো রাউটারকে আমাদের একটা এনটিপি সার্ভারের সাথে ট্যাগ করে দিতে হবে, কানেক্ট করে দিতে হবে। রাউটার যেখানেই থাক, এনটিপি সার্ভার সে কি করে কমিউনিকেট করবে এটা তাকে চিনিয়ে দিতে হবে। একটা আইপি অ্যাড্রেসের মাধ্যমে চিনিয়ে দিলেই সে টাইম টু টাইম এনটিপি সার্ভার থেকে টাইমের আপডেটটা নিবে। তাহলে রাউটার আর ওর ডিফল্ট টাইম দেখাবে না। উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইনস্টল করলে উইন্ডোজ যেমন একটা ডিফল্ট টাইম দেখায়, রাউটারও এরকম একটা ডিফল্ট টাইম থাকে। আপনি যখন বাজার থেকে রাউটারটা কিনবেন, সিসকো ওখানে একটা টাইম সেট করে দিয়েছে, ওই টাইমটা এসে শো করবে, কিন্তু ওইটা হয়তো আপনার লোকাল টাইমের সাথে সিনক্রোনাইজড না। কাজেই রাউটারকে এনটিপির সাথে ট্যাগ করে দিতে হবে যাতে সে টাইমের আপডেটটা পেতে পারে। টাইম আপডেট যদি না থাকে তাহলে বেশ কিছু প্রবলেম আছে। সেটা হচ্ছে কিছু কিছু সার্ভিস আছে যেগুলো টাইমের উপর ডিপেন্ডেন্ট। টাইম যদি আপডেটেড না থাকে তাহলে ওই সার্ভিসগুলো কাজ করে না। এরকম সার্ভিস আছে, যেমন খেয়াল করবেন অনেক সময় দেখা যায় আপনার কম্পিউটারের সিমস ব্যাটারিটা নষ্ট হয়ে যায়। সিমস ব্যাটারি নষ্ট হয়ে গেলে কম্পিউটার ডিফল্ট ডেট টাইমটা শো করে, আমাদের লোকাল ডেট টাইম শো করে না। তখন আপনি দেখবেন ফেসবুকে ঢুকতে পারবেন না, সিকিউরড অনেক সাইটে আপনাকে যেতে দিবে না, এইচটিটিপিএস আছে, এরকম অনেক সার্ভিস আপনি অ্যাক্সেস করতে পারবেন। কাজে ডিভাইসগুলোর টাইম আপডেট থাকাটা খুব জরুরি। এনটিপি প্রোটোকলের মাধ্যমে আমরা ডিভাইসের টাইম আপডেট রাখি, এগুলো কনফিগার করতে হবে। এক্সপ্লেইন দা রোল অফ ডিএইচসিপি অ্যান্ড ডিএনএস উইদিন দা নেটওয়ার্ক। একটা নেটওয়ার্কের ডিএইচসিপি সার্ভারের কাজ হচ্ছে ক্লায়েন্টদেরকে আইপি অ্যাড্রেস দেওয়া। এখানে আমাদের ল্যানের মধ্যে 200 কম্পিউটার থাকতে পারে। আমরা এই কম্পিউটার গুলোতে প্রত্যেকটা কম্পিউটারে গিয়ে ল্যান কার্ডে আইপি অ্যাড্রেসটা ম্যানুয়ালি বসাতে পারি। আবার একটা সার্ভারের হেল্প নিতে পারি। এখানে একটা ডিএইচসিপি সার্ভার যদি কনফিগার করি, তাহলে এই ডিএইচসিপি সার্ভার এদেরকে আইপি অ্যাড্রেস দিতে পারে। সেক্ষেত্রে প্রত্যেকটা কম্পিউটারে আইপি বসানো দরকার নাই। কম্পিউটারকে যখন পাওয়ার অন করা হবে তখনই সে ল্যানের মধ্যে একটা ব্রডকাস্ট পাঠাবে, এই দিক থেকে একটা সিগন্যাল এই কম্পিউটারটা পাঠাবে, ওকে বলবে আমাকে আইপি অ্যাড্রেস দাও, ওকে বলবে আইপি অ্যাড্রেস দাও, ওকেও বলবে আইপি অ্যাড্রেস দাও, ওকেও বলবে আইপি অ্যাড্রেস দাও। এর মধ্যে যদি কেউ ডিএইচসিপি সার্ভার থাকে তাহলে সে ওকে একটা আইপি অ্যাড্রেস দিবে, বাকিরা দিবে না। যে ডিএইচসিপি সার্ভার সে আইপি দিবে। তো এই সার্ভারের কাজ হচ্ছে, এটা হচ্ছে ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল। এর কাজ হচ্ছে আমাদের ডিভাইস গুলোকে আইপি অ্যাড্রেস সরবরাহ করা। এরপরে আছে ডিএনএস। বলতে পারেন কেউ একজন ডিএনএস সার্ভারের কাজ কি, রোল কি? ডিএনএস ডিএনএস না সার্ভার থাকলে হচ্ছে আইপির এগেইনস্টে মানে না ওরা হচ্ছে নরমালি আইপি গুলো স্টোর করে, যেখানে হচ্ছে কোনো নামের এগেইনস্টে আইপি প্রোভাইড করে আর কি, কারণ আমাদের ডোমেইন কোনো নেমের এগেইনস্টে আইপি অ্যাড্রেস করে, আইপি প্রোভাইড করে। তাই না? জি ডোমেইন হ্যাঁ, নেমের এগেইনস্টে মানুষের আইপি অ্যাড্রেস প্রোভাইড করে। আমরা যে google.com, yahoo.com, facebook.com এরকম বিভিন্ন ডোমেইন ইউজ করি, এই ডোমেইন গুলোর একটা আইপি অ্যাড্রেস আছে। ডিএনএস সার্ভার আমাদের সেই আইপি অ্যাড্রেস গুলো খুঁজে বার করে দেয়। তো এই ডিএনএস সার্ভার আমাদের কনফিগার করে নিতে হয়। তো এখানে আমরা যখন টপোলজি ডিজাইন করব তখন এগুলো চেক করব নেটওয়ার্কে ডিএনএস সার্ভার না থাকলে কি প্রবলেম হয়। একটা কম্পিউটার যদি ডিএনএস সার্ভারের সাথে কানেক্ট হতে না পারে তাহলে কি কম্পিউটার ইন্টারনেট পায় নাকি পায় না? বলতে পারেন কেউ? কম্পিউটার ডিএনএস সার্ভারের সাথে কানেক্ট হতে পারছে না, সেক্ষেত্রে কম্পিউটার ইন্টারনেট পাবে কিনা? ইন্টারনেট পাবে ইন্টারনেট কিন্তু পাবে, কিন্তু হচ্ছে নেম কোনো ওয়েবসাইটে নেম রেজলিউশন করতে পারবে না আর কি। ডোমেইন নেম হ্যাঁ দিয়ে কোনো কাজ করতে পারবে, ওয়েবসাইটেও পিং ঢুকতে পাবে, পারবে, ওয়েবসাইটেও পিং ঢুকতে পাবে পারবে। সেক্ষেত্রে হচ্ছে ডোমেইন নেম দিয়ে ঢুকতে পারবে না, আইপি দিয়ে ঢুকতে হবে। যেমন আমরা আইপি এখানে yahoo.com লিখে যদি এন্টার দিই তাহলে সে একটা আইপি অ্যাড্রেস খুঁজে বার করে নিয়ে আসে। এই যে yahoo.com আমি লিখলাম, এই yahoo.com এর আইপি অ্যাড্রেসটা তাকে বের করে দেয় হচ্ছে ডিএনএস সার্ভার। তো এখন আমরা যদি পিং করি এরকম আপনার 74.6.143.25 এই আইপি অ্যাড্রেসটা লিখে পিং করলেও পিং করে, ডোমেইন নেম লিখে পিং করলেও পিং করে। কিন্তু কম্পিউটার যদি ডিএনএস সার্ভারের সার্ভিসটা না পায় তখন এই yahoo.com লিখে পিং করলে পিং করবে না, বাট এইটা লিখে পিং করলে পিং করবে। যদি গেটওয়ে ঠিক থাকে, কম্পিউটার যদি ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকে, তাহলে ডিএনএস সার্ভার না থাকলেও ইন্টারনেট পাবে।
আইপি অ্যাড্রেস দিয়ে তখন সব কাজ করতে হবে। দ্যাট ইজ অ্যাকচুয়ালি ইম্পসিবল, কারণ আমাদের তো সব ডোমেইনের আইপি অ্যাড্রেস জানা নাই, কোনো ডোমেইনেরই আইপি অ্যাড্রেস আলটিমেটলি জানা নাই। আমাদের নিজস্ব ডোমেইন যদি এক দুইটা থাকে তাহলে সেইগুলোর আইপি অ্যাড্রেস আমাদের জানা আছে, তাছাড়া তো আর কোনো আইপি অ্যাড্রেস আমাদের জানা নাই। কাজেই ফাইনালি আমরা ইন্টারনেট ইউজ করতে পারবো না, ওই কারণে পারবো না, জানি না বলে পারবো না। কিন্তু কম্পিউটার ইন্টারনেট পাবে, সেক্ষেত্রে কম্পিউটারটা কোনো ডোমেইন রিজলভ করতে পারবে না, আমরা কোনো ডোমেইন নেম নিয়ে কোনো কাজ করতে পারবো না, আইপি অ্যাড্রেস দিয়ে সব কাজ করতে হবে। আচ্ছা, তাহলে ডিএনএস ডিএইচসিপি সার্ভার কি কাজ করবে এটা আমরা জানলাম। এরপরে আছে এক্সপ্লেন দ্য ফাংশন অফ এসএনএমপি ইন নেটওয়ার্ক অপারেশন। নেটওয়ার্ক মনিটর করার জন্য আমরা কিছু প্রোটোকল ব্যবহার করি। এসএনএমপি হচ্ছে নেটওয়ার্ক মনিটরিং প্রোটোকল। এটা হচ্ছে যাদের বড় নেটওয়ার্ক আছে তারা একটা সেন্ট্রাল জায়গা থেকে টোটাল নেটওয়ার্কটাকে ম্যানেজ করতে পারে। যেমন আমরা মাঝে মাঝে এক্সাম্পলটা দিই যে আমাদের অল ওভার দ্য কান্ট্রি নেটওয়ার্ক আছে, বাংলাদেশে এরকম বেশ কয়েকটা প্রতিষ্ঠান আছে যাদের সারা দেশে ইন্টারনেট কানেক্টিভিটি আছে। আমাদের বেশ কয়েকটা মোবাইল ফোন অপারেটর আছে যাদের সারা দেশে নেটওয়ার্ক কানেক্টিভিটি আছে। এই যে মোবাইল ফোন অপারেটর গুলো, বড় বড় আইএসপি গুলো যারা অল ওভার দ্য কান্ট্রি নেটওয়ার্ক সার্ভিস দিচ্ছে, এরা টোটাল কান্ট্রি ওয়াইড নেটওয়ার্কটা মনিটর করার জন্য কিছু প্রোটোকল ব্যবহার করে। একটা জায়গাতে বসেই মনিটর করতে পারে যে রংপুর থেকে ঠাকুরগাঁও যে রাউটারটা কানেক্টেড আছে এই লিঙ্কটা কখনো ডাউন হলো কিনা, ঠিক আছে, চিটাগাং থেকে কক্সবাজার যে রাউটার কানেক্টিভিটি আছে এই লিঙ্কটা যখন ডাউন হবে ঢাকায় বসে এটা বোঝা যাবে যে লিঙ্ক ডাউন হয়ে গেছে। মনিটরিং প্রোটোকলের মাধ্যমে আমরা এই কাজটা করতে পারি। 4.5, 4.6, সরি 4.4 এবং 5 এই জায়গাটাতে আমরা এই জিনিসটা পড়বো, ঠিক আছে, সিসলগ এবং এসএনএমপি এই জায়গাতে আমরা এই জিনিসটা পড়বো যে নেটওয়ার্ক মনিটর করা যেতে পারে কিভাবে। তারপরে কনফিগার এন্ড ভেরিফাই ডিএইচসিপি ক্লায়েন্ট এন্ড রিলে। ডিএইচসিপি ক্লায়েন্ট কনফিগার করে ভেরিফাই করতে হবে ডিএইচসিপি সার্ভারের মাধ্যমে সে আইপি অ্যাড্রেস কিভাবে পেতে পারে। আবার রিলে একটা টার্ম আছে, রিলে সেটা হচ্ছে যে একটা, বুঝিনি, আচ্ছা আসছে আসছে। ডিএইচসিপি ক্লায়েন্ট এন্ড রিলে এটা হচ্ছে যে অন্য একটা ডিএইচসিপি সার্ভার থেকে একটা রাউটার আমাদের আইপি অ্যাড্রেস কালেক্ট করে দিতে পারে, সেটা কি করে কনফিগার করতে হয় এগুলো আমাদের কনফিগার করে দেখতে হবে। দেন 4.7 এ আছে হচ্ছে পার হ্যাপ বিহেভিয়ার। 4.7 পিএইচবি, এখানে পার হ্যাপ বিহেভিয়ার, তারপরে হচ্ছে কোয়ালিটি অফ সার্ভিস, মার্কিং, কিউইং, এইসব জিনিসগুলো আমাদের করতে হবে, এগুলো একটা থিওরিটিক্যাল পার্ট করতে হবে। এটা কনফিগার নেটওয়ার্ক ডিভাইসেস ফর রিমোট অ্যাক্সেস ইউজিং এসএসএইচ। এসএসএইচ এর মাধ্যমে আমরা কি করে নেটওয়ার্ক ডিভাইস গুলো অ্যাক্সেস করতে পারি। নেটওয়ার্ক ডিভাইস গুলো অ্যাক্সেস করার জন্য আমরা এসএসএইচ এবং টেলনেট এই দুইটা সার্ভিস ইউজ করি। টেলনেট এবং এসএসএইচ এই দুইটাই কনফিগারেশন করতে হবে। একটা রাউটারে যদি টেলনেট এসএসএইচ কনফিগারেশন করা না থাকে তাহলে রাউটার টেলনেট করতে পারবে না। এরপরে আছে টিএফটিপি, এফটিপি, এদের সার্ভিসটা কি? টিএফটিপি, এফটিপির ফাংশনটা নিশ্চয়ই আমরা সবাই জানি, ফাইল ট্রান্সফার প্রোটোকল, যে প্রোটোকলের মাধ্যমে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় ফাইল পাঠাতে পারি। আর টিএফটিপি এটাও একটা ফাইল ট্রান্সফার প্রোটোকল, ট্রিভিয়াল ফাইল ট্রান্সফার প্রোটোকল। এর মাধ্যমে আমরা ইউডিপি প্রোটোকল ইউজ করে রাউটারের কনফিগারেশন ফাইল, রাউটারের অপারেটিং সিস্টেম এগুলো ব্যাকআপ নিতে পারি। 4.9 এ আমরা এই জিনিসগুলো দেখব। এরপরে আছে হচ্ছে সিকিউরিটি ফান্ডামেন্টাল, চ্যাপ্টার 5। সিসিএনএস সিকিউরিটি নামে একটা কোর্স এক সময় ছিল, এখন আর সেই কোর্সটা নাই, তার পরিবর্তে আছে হচ্ছে সিকিউরিটি ফান্ডামেন্টালস। এখানে বেশ কিছু থিওরিটিক্যাল জিনিস আছে। প্রথমে এখানে হচ্ছে সিকিউরিটি কি, সিকিউরিটি কম্পোনেন্টস, নেটওয়ার্কের থ্রেট কি, ভলনারেবিলিটি কি জিনিস, এক্সপ্লয়েট মিটিগেশন টেকনিক এগুলো কি জিনিস করতে হবে। তারপর হচ্ছে ইউজার অ্যাওয়ারনেস, ট্রেনিং, নেটওয়ার্ক সিকিউর করার জন্য আমরা কি কি পদক্ষেপ নিতে পারি, 5.2 তে আছে এটা। এইটা একটা কনফিগারেশন করতে বলেছে। একটা রাউটারকে সিকিউর করার জন্য রাউটারে পাসওয়ার্ড দিতে হবে। এই পাসওয়ার্ড আমরা রাউটারের ভেতরে কি করে সেভ করে রাখতে পারবো। পাসওয়ার্ড যদি রাউটারের ভেতরে সেভ করে রাখি তখন এটাকে বলে লোকাল পাসওয়ার্ড। আবার 5.8 এ আমরা পড়বো রাউটার পাসওয়ার্ড, পাসওয়ার্ড রাউটারের বাইরেও কি করে সেভ করে রাখা যায়। আমাদের সারা দেশেই রাউটার আছে, 64 জেলায় রাউটার আছে। এই সবগুলো রাউটারের পাসওয়ার্ড আমরা একটা সার্ভারে ব্যাকআপ রাখতে পারবো, সব রাউটারের পাসওয়ার্ড। রাউটারের ভেতরেও পাসওয়ার্ড রাখা যাবে, আবার সার্ভারেও পাসওয়ার্ড রাখা যাবে। আমরা এই জিনিসগুলো কনফিগারেশন করে দেখবো। 5.3 তে আছে রাউটারের ভেতরে কি করে রাখা যাবে, 5.8 আছে সার্ভারে কি করে রাখা যাবে। এরপরে আছে হচ্ছে মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন, পাসওয়ার্ড পলিসি এলিমেন্ট, পাসওয়ার্ডের কি কি পলিসি হতে পারে। পাসওয়ার্ড কমপ্লেক্সিটি, যেমন আমরা কোথাও একটা জায়গাতে পাসওয়ার্ড ক্রিয়েট করতে গেলে, আপনি জিমেইলে একটা অ্যাকাউন্ট করতে চান, আপনাকে বলবে 6 ক্যারেক্টারের পাসওয়ার্ড দিতে হবে। কোথাও একটা জায়গায় একটা অ্যাকাউন্ট করতে চান, আপনাকে বলবে আপার কেস দিতে হবে, লোয়ার কেস দিতে হবে, সিম্বল দিতে হবে।
এইরকম জিনিসগুলো আমাদের রাউটারে কিছু কিছু জিনিস সব করা যায় না, কিছু কিছু জিনিস কনফিগার করে দেওয়া যায়। সেগুলো আমরা রাউটারে কি করে কনফিগার করবো? কমপ্লেক্সিটি, পাসওয়ার্ড মিনিমাম 7 ক্যারেক্টারে হতে হবে, এগুলো কি করে কনফিগার করবো? 5.4 এ আছে এই জিনিসগুলো। এরপরে 5.5, এখানে আছে আমরা ভিপিএন কি করে কনফিগারেশন করব, সাইট টু সাইট ভিপিএন ডেসক্রাইব করতে বলেছে, কিন্তু এটা আমাদের কনফিগারেশন সহ দেখতে হবে। ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, আমাদের একটা অফিস আছে ঢাকায়, একটা অফিস আছে চিটাগাঙে, এই দুইটা অফিসের মধ্যে আমরা একটা সিকিউর কানেক্টিভিটি কি করে কনফিগার করব, এটা আছে 5.5 এ। 5.6 আছে অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট কনফিগার করা, এসিএল নামে পরিচিত। এটা এটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক থেকে কারা কারা ফেসবুক অ্যাক্সেস করতে পারবে, কারা জিমেইল অ্যাক্সেস করতে পারবে, কারা ইউটিউব থেকে ডাউনলোড করতে পারবে, বা বাইরে থেকে কারা কারা আমাদের নেটওয়ার্কে ঢুকতে পারবে, কি কি সার্ভিস অ্যাক্সেস করতে পারবে, এই জিনিসগুলো আমাদের কন্ট্রোল করতে হবে। অনেক অফিস ফেসবুক বন্ধ করে রাখে, ইউটিউব বন্ধ করে রাখে, স্টক এক্সচেঞ্জ বন্ধ করে রাখে, বিডি জবস বন্ধ করে রাখে। এগুলো আমরা এখানে 5.6 এ শিখবো কি করে এই কনফিগারেশন করা যায়, কন্ট্রোল গুলো করা যায়। 5.7, এটা আছে হচ্ছে লেয়ার টু সিকিউরিটি ফিচার্স। ডিএইচসিপি স্নুপিং, ডিএইচসিপি তে মাঝে মাঝে অ্যাটাক হয়। ডিএইচসিপি সার্ভার আমাদের ইউজারদেরকে আইপি অ্যাড্রেস দেয়। কখনো কখনো দেখা যায় নেটওয়ার্কে একাধিক ডিএইচসিপি সার্ভার হয়ে গেছে, তখন সার্ভার আমাদের ক্লায়েন্টরা রং আইপি অ্যাড্রেস পেতে পারে। সেক্ষেত্রে এই ধরনের প্রবলেম হলে আমরা কি করে তার সলিউশন করতে পারবো? ডাইনামিক এআরপি ইন্সপেকশন, পোর্ট সিকিউরিটি, সুইচ পোর্টে সিকিউরিটি দেওয়া যায়, সুইচ পোর্টে কনফিগার করে দেওয়া যায় ওই সুইচ পোর্টে কোন কোন ডিভাইস কানেক্ট করতে পারবে, কোন কোন ডিভাইস কানেক্ট করলে সুইচ তাকে ইন্টারনেট কানেকশন দিবে না, এগুলো কনফিগার করা যায়। পোর্ট সিকিউরিটিতে আমাদের এই জিনিসগুলো দেখতে হবে। এখানে অনেক পড়াশোনা আছে, এটার উপরেই আমাদের 3-4টা ক্লাস লেগে যাবে এই একটা চ্যাপ্টারের উপর, বা বেশিও লাগতে পারে। এই 5.9 এবং 10 এইখানে আবার আছে ওয়্যারলেস সিকিউরিটি। ওয়্যারলেস আমরা পড়লাম চ্যাপ্টার 1 এর, চ্যাপ্টার 2 তে এখানে আবার আছে ওয়্যারলেস সিকিউরিটি। আমরা একটা ওয়াইফাই রাউটারে যখন এসএসআইডি কনফিগার করি, তখন আমরা পাসওয়ার্ড দিতে গেলে এই অপশনগুলো পাই, WPA, WPA2, WPA3, এগুলো পাই। এগুলোর স্পেসিফিকেশন আমাদের করতে হবে, তিনটার মধ্যে পার্থক্য কি। WPA2 PSK, এটা আমরা কনফিগার করি। একটা WLAN কি করে কনফিগার করা যাবে, এই সিকিউরিটি এনশিওর করে গ্রাফিক্স মডেল, এগুলো আমাদের কনফিগার করতে হবে চ্যাপ্টার 5.10। এখান থেকে প্রচুর পড়াশোনা আছে, অনেকগুলো ক্লাস করতে হবে আমাদের এই একটা চ্যাপ্টারের উপর। লাস্ট চ্যাপ্টার অটোমেশন এন্ড প্রোগ্রামেবিলিটি, এই চ্যাপ্টারটা সিসিএনএ কোর্সে একদম নতুন। একদম নতুন বলতে এটার বয়স 4 বছর মোটামুটি, প্রায় 4 বছর আর কি। 2020 সাল থেকে এই পার্টটা বা এই চ্যাপ্টারটা সিলেবাসে অ্যাড হয়েছে। এখানে নেটওয়ার্ক অটোমেশন করতে হবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। আমাদের এখানে এটা পুরোই থিওরিটিক্যাল চ্যাপ্টার, আমাদের এখানে কোনো কিছু কনফিগার করতে হবে না। আমাদের জানতে হবে নেটওয়ার্ক অটোমেশনের সুবিধাটা কি। নেটওয়ার্ক অটোমেশন না করে আমরা যে নেটওয়ার্ক ডিভাইস গুলোকে কন্ট্রোল করি, সেই কন্ট্রোল করা আর কন্ট্রোলার বেসড নেটওয়ার্কিং, এই দুটার মধ্যে পার্থক্য কি, কোথায় কি সুবিধা অসুবিধা আছে। তারপরে হচ্ছে কন্ট্রোলার বেসড নেটওয়ার্ক যখন আমরা ইউজ করব, বা সফটওয়্যার ডিফাইন্ড নেটওয়ার্ক যখন আমরা ইউজ করব, এসডিএন নিশ্চয়ই সবাই নাম শুনেছেন। এসডিএন, সফটওয়্যার ডিফাইন্ড নেটওয়ার্কিং, এসডি ল্যান, SD-WAN, এরকম টার্ম শুনেছেন। সফটওয়্যার ডিফাইন্ড ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, এগুলো হচ্ছে সফটওয়্যারের মাধ্যমে নেটওয়ার্ক ম্যানেজ করা যাবে। সেই জিনিসগুলো আমরা এখানে পড়বো, থিওরিটিক্যালি পড়বো। আমরা এখানে কন্ট্রোল প্লেন, ডাটা প্লেন কি করে সেপারেট করা যায়, নর্থ বাউন্ড সাউথ বাউন্ড এপিআই কি করে সেপারেট করা যায়, এগুলো আমাদের পড়তে হবে। তারপর সিসকো ডিএনএ সেন্টারের মাধ্যমে আমরা নেটওয়ার্ক ডিভাইস গুলোকে কিভাবে কন্ট্রোল করতে পারি। আমাদের এখন নেটওয়ার্ক ডিভাইস ম্যানেজ করা আর হচ্ছে ডিএনএ সেন্টার এনাবল ডিভাইস ম্যানেজ করা, দুটার মধ্যে পার্থক্য কি, চ্যাপ্টার 6.4 এটা আছে। তারপরে এপিআই একটা টার্ম, যেটা মোটামুটি একেবারে সফটওয়্যার লেভেলে ছিল একটা সময়ে। এখন যেহেতু আমাদের এখানে প্রোগ্রামিং নিয়ে পড়াশোনা আছে কিছু, কাজে এপিআই সম্পর্কে আমাদের একটু জানতে হবে। রেস্ট বেসড এপিআই কি, এটার ক্যারেক্টারিস্টিক্স জানতে হবে। আরো একটা এপিআই আছে সোয়াপ, SOAP, এটার ক্যারেক্টারিস্টিক্স কি, এটা আমাদের জানতে হবে। তারপরে হচ্ছে নেটওয়ার্ক অটোমেশনের জন্য আমরা কি কি টেকনিক অ্যাপ্লাই করতে পারি, কি কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করা যেতে পারে, চ্যাপ্টার 6.7, 6.6 এ আছে এই জিনিসগুলো। এই চ্যাপ্টারটা পুরোই থিওরিটিক্যাল, এখান থেকে কয়েকটা অবজেক্টিভ কোশ্চেন থাকবে। কোনো কনফিগারেশন আসবে না, আপনাকে কোনো প্রোগ্রামিং কোড লিখতে আসবে না, কিন্তু প্রোগ্রামিং কোড জানতে হবে কিছু। পরীক্ষাতে আসবে, রং কোড দিবে, কোনটা কারেক্ট কোনটা রং, এটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। ব্যাস, এই গেল হচ্ছে আমাদের সিসিএনএ সিলেবাস। আমরা যা আছে এগুলো সব পড়বো। আমরা আজকে জানলাম হচ্ছে সিসিএনএ পরীক্ষা পদ্ধতি সম্পর্কে, পরীক্ষায় কত কোশ্চেন, কয়টা কোশ্চেন, কত মার্কস, পাস করতে কত নম্বর পেতে হবে, পরীক্ষা পদ্ধতি সম্পর্কে জানলাম, আর সিলেবাস। আজকে আমরা এইটুকুই পড়বো।
এটা ওরিয়েন্টেশন ক্লাস আমরা এটুকুই কভার করি। এখন ফাইনালি আজকের ক্লাস নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে বলুন, বা আমাদের টোটাল কোর্স সম্পর্কে, পলিসি, কোর্স কমপ্লিট করার এগুলো সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে বলুন।